আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ। মোটামুটি লাঞ্চ টাইমের পরে সবারই একটু ঘুম আসার কথা, ইভেন আমার নিজেরও আসতেছে। সো অন দ্য বেসিস অফ দ্যাট একটু আমি আমার স্লাইড শুরু করি। স্লাইড শুরু করার আগে স্লাইডের গল্পটা একটু শেষ করে নেই। আমি মোটামুটি মনে হয় 12টার দিকে এই ভেন্যুতে আসি। সো আসার পর আমার শামীম ভাইয়ের সাথে প্রথম কথা হচ্ছে, ভাই আমি স্লাইড বানাইনি। দুইটা অপশন আছে, কি করা যায়, যে আইদার আমি অন স্টেজে বসে চ্যাট জিপিটিকে কোশ্চেন করবো, চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই দিবে, আমি সেইগুলোই বলে যাব। আর নাহলে আরেকটা করা যায়, আমি ভাইয়া ব্যাক স্টেজে গিয়ে বসলাম, গিভ মি 40 মিনিটস, একটা স্লাইড রেডি করবো। ওয়েল, সেখানেও আমি চ্যাট জিপিটি ইউজ করেছি। এনিওয়ে, আমার গলাটা কিছুটা বসে আছে। সেই ক্ষেত্রে যদি কোনো কিছু বুঝতে একটু অসুবিধা হয়, অ্যাট এনি টাইম চাইলে আমাকে ইন্টারাপ্ট করে বলতে পারেন যে কথাটা একটু বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে। সো আজকের টপিক হচ্ছে ডাটা ওডিসি, ট্রেসিং দ্য জার্নি ফ্রম অরিজিন টু ডেস্টিনেশন। সো আগে আমি আমার পরিচয় যদি যাই, ভাই অলরেডি অনেক কিছুই বলেছেন, তারপরেও বলি যে আমি বর্তমানে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি অক্টাগন লিমিটেডে। আমার হবিটা যেটা লেখা আছে, বিইং লেট, দ্যাট ওয়াজ ডিটারমাইন্ড বাই মাই কোম্পানিজ এইচআর। সে নিজেই বলছে যে এইটা লেখেন, যে আপনার হবি হচ্ছে বিইং লেট। এবং আপনারা একটু আইডিয়াও করতে পারবেন, আমার সেশন ছিল হচ্ছে 2:50, ইফ আই এম নট রং এখন হচ্ছে 4:10 কাছাকাছি বাজে। সো আমি কারেন্টলি কি করছি, লেখা আছে যে স্ট্যান্ডিং আপ ইন ফ্রন্ট অফ ইউ পিপল। হোয়াট আই ডিড ইন দ্য পাস্ট, আমি 7 বছরের কিছুটা বেশি সময় ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কাজ করেছি বাংলাদেশের। আর এই সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে 12 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে কিছু শেখার। আই এম ইয়েট নট শিওর তেমন কিছু শিখতে পেরেছে কিনা। সো লেটস কিপ দ্য পার্ট। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ডাটা নিয়ে যখন আমরা কথা বলতে যাই, আমাদের অরিজিন অফ ডেটাটা নিয়ে অলওয়েজ জানতে হবে। দেখেন, আমার 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 যে প্রেজেন্টেশনের টপিক সেটা শুরু হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আগের স্লাইডে, যে ডেটার অরিজিন কোথায় থাকে। ডেটার অরিজিন আমি যে একটু আগে প্রেজেন্টেশনে মানে জাস্ট লাস্ট স্লাইডে বলছিলাম যে আমি কে, বা আমি কোথায় কাজ করছি, বা আমি কি করেছি, দ্যাট ইজ লাইক অ্যান অরিজিন অফ ডাটা। সো মাই হু অ্যাম আই স্লাইড, রাইট? আপনারা আপনাদের ভার্সিটিতে বা আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে যখন আপনারা স্লাইডে আপনাদের ইন্ট্রোডাকশন দেন, দ্যাট ইজ অলসো আ সোর্স অফ ডেটা অ্যান্ড অল দ্য ডিভাইসেস ইন দ্য ওয়ার্ল্ড। অনেক সময় আমার কাছে একটা মানে ইন্টারেস্টিং কোয়েরি যেটা আসে, যে আমার লোকেশন সার্ভিস বন্ধ ছিল, আমার সব কিছুই অফ ছিল, তারপরে গুগল কিভাবে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি এই লোকেশন দিয়ে ঘুরতেছেন। আই মিন আমার আইপি অ্যাড্রেস বন্ধ ছিল, আমার ইন্টারনেট কমিউনিকেশন অফ ছিল, সব কিছু অফ ছিল। তো আমি প্রায় সময় একটা কথা বলি যে আপনার কি ডিভাইসের সেন্সরগুলো অফ ছিল? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে ধরুন আপনারা 10 জন মানুষ, সরি 10 জন মানুষ তো একটা গাড়িতে হবে না, অনেক বড় গাড়ি লাগবে, প্রাইভেট কারে চিন্তা করি, আপনারা 4 জন মানুষ, না ড্রাইভার সহ 5 জন হয়, সো আপনারা 5 জন মানুষ একটা গাড়িতে বসে আছেন। আপনি অনেক বেশি সিকিউরিটি নিয়ে কনসার্ন, ইউ আর ভেরি মাচ কনসার্ন উইথ ইউর সিকিউরিটি। সো আপনি যখন কোথাও মুভ করতেছেন, আপনি মোবাইল এরোপ্লেন মোডে পাঠিয়ে দিচ্ছেন। এখন সবাই মিলে মাওয়াতে গেছেন, আপনার ইলিশ মাছ খাবেন। সো মাওয়া যাওয়ার পর আপনি যখন গিয়ে চলে আসলেন, ইউ হ্যাভ ডান এভরিথিং, বাসায় এসে জাস্ট ওয়াইফাইটা অন করলেন, আপনাকে হচ্ছে গুগল বললো মাওয়ার ইলিশ খেতে কেমন লাগছে। ব্যাপারটা একটু, ইট শুড লুক ভেরি উইয়ার্ড, যে আমার সব কিছু অফ ছিল, বাট সে জানে কিভাবে আমি মাওয়ার ইলিশ খেয়েছি। একটা একটা জিনিস দেখেন, যে আপনারা যে 5 জন একই সাথে গাড়িতে গিয়েছেন, আপনাদের বাকি 4 জন হচ্ছে আইদার ইনস্টাগ্রাম দেখতেছে, নাহলে টিন্ডার সোয়াইপ করতেছে, রাইট? কেউ হচ্ছে গিয়ে ইউটিউবে, ধরেন যাওয়ার সময় আমরা সবাই গানে ব্লুটুথ কানেক্ট করে যাচ্ছি, সো কেউ ইউটিউবে ভিডিও দেখতেছে। এখন একটা জিনিস নোটিস করে দেখেন, আপনারা যখন একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে যান, আপনাদের 5 জনের মোবাইলের জাইরোস্কোপই একই সাথেই নাড়া দিয়ে উঠছে। অ্যাট দ্য সেম টাইম 5 জনেরই জাইরোস্কোপ নাড়া দিয়ে উঠতেছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ডিভাইস না হয় এখন ডাটাটা ইনস্ট্যান্ট ইন্টারনেটে পাঠাতে পারতেছে না, বাট কোথাও লেখা নাই যে সেটা স্টোর করতে পারতেছে না। সো সে যখন এই ডাটাটা পাঠাচ্ছে, অ্যান্ড আপনারা 5 জন যেহেতু একসাথে যাচ্ছেন, মোটামুটি আপনারা 5 জনও যে খুব ক্লোজ প্রক্সিমিটির ভিতর আছেন, দ্য ডিভাইস নোজ এভরিথিং, রাইট? সো অল দ্য ডিভাইসেস ইন ডিজিটাল ডিভাইসেস অবভিয়াসলি ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বিগেস্ট অরিজিন অফ ডেটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যেটা এখানে অ্যাড করা নেই, ফোর্থ যে অপশনটা অ্যাকচুয়ালি অ্যাড করা উচিত ছিল, সেটা হচ্ছে গিয়ে আরেকটা অরিজিন অফ ডেটা যেটা থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার মানে যেই কথাটাকে কিভাবে বলা যায়, একটু ভদ্র ভাষায় বলার চেষ্টা করতেছি, আসতেছে না কোনোভাবেই ভিতর থেকে। সেটা হচ্ছে এই যে বলে না আপনার পেট পাতলা,
ভিতরে কিছু থাকে না। সো দ্যাট ইজ আনাদার অরিজিন অফ ডেটা, যেটাকে আপনি ডিনাই করতে পারবেন না। কেন কথাটা বললাম এটা স্লাইড যেতে যেতে বুঝবেন। সো হাউ ইজ ডাটা ইজ কালেক্টেড, এটা আমি মোটামুটি বলেই ফেলেছি। প্রথমটা দিয়েই দেখলাম যে ডিজিটাল ডিভাইসেস ডান্সেস উইথ ইউ এভরি সেকেন্ড, স্বাভাবিক জাইরোস্কোপ আপনার সাথে অল দ্য টাইম ইন নোটিস হচ্ছে। সেকেন্ডারি যে ব্যাপারটা, যেটা আমার খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে ডেটা বেজেস অ্যান্ড ডেটা লিক্স। সো ডেটা লিক্সের স্পেলিংটা ভুল করছে, এটা আমি করি না, এটা চ্যাট জিপিটি করছে, এটা কমপ্লিটলি চ্যাট জিপিটি থেকে কপি করা হয়েছে। থ্রু ভালনারেবল ডিভাইসেস, উইথাউট এনি ডাউট, আই মিন কিছুক্ষণ আগে আপনারা যখন নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কথা হচ্ছিল, আমি জাস্ট খুব মেজমারাইজড হয়ে শুনতেছিলাম যে আমার স্লাইডের 3 নম্বরে এই জিনিসটা আছে যে ভালনারেবল ডিভাইসেসের মাধ্যমে কি পরিমাণ ডেটা অ্যাকচুয়ালি কালেক্ট করা যায় এবং এটা কতটা ডেভাস্টেটিং হতে পারে। অ্যান্ড আমার সবচেয়ে পছন্দের জিনিস ওসেন্ট, যে ওসেন্টের মাধ্যমে ডেটা কালেকশন, এইটা মেবি ওয়ান অফ দ্য, মানে নট জাস্ট মেবি ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স, এইটাই সম্ভবত দ্য বিগেস্ট সোর্স যে আপনি ওসেন্টের মাধ্যমে কীভাবে ডাটা কালেক্ট করতে পারবেন। আমি জাস্ট একটা ওসেন্টের আইডিয়া আপনাকে বলি যে কোনো একটা বিয়ের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করলাম। সো সামওয়ান ফ্রম মাই সাইড বলতেছে হচ্ছে শি লুকস ভেরি বিউটিফুল। তো আমি তাকায় বলতেছি যে দুঃখ লাগতেছে না যে আমরা জানি না সে কে? বলতেছে রাইট, এটা দুঃখ লাগার মতো একটা বিষয়, উই ডোন্ট নো হার। সো আমরা যদি জানতাম সে অ্যাকচুয়ালি কে, হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেত। সো এই জায়গা থেকে একটা আইডিয়া আমাদের অরিজিনেটেড হয়। আইডিয়াটা ছিল কাইন্ড অফ এরকম যে হোয়াট ইফ আমরা যদি বাংলাদেশের সকল ফেসবুক অ্যাকাউন্টের অ্যাটলিস্ট প্রোফাইল পিকচার স্ক্র্যাপ করি, অ্যান্ড যদি কয়েকটা আরও এক্সট্রা ছবি স্ক্র্যাপ করা যায়, দেন সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেন সেটাকে যদি ফেশিয়াল রিকগনিশন আমরা আনতে পারি, তাহলে তো আমাদের বিয়ের দাওয়াতে এই ঝামেলাটা মিটে যায় আসলে, রাইট? অ্যান্ড আপনাদের কোশ্চেন আসতে পারে যে এত হিউজ ডেটা বা এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আগে আমি আইডেন্টিফাই করব কিভাবে? এটা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিলাম, দ্যাটস ওয়াই আমি আইডিয়াটা শেয়ার করলাম। আপনারা নিজেরাও চাইলে ডেভেলপ করার চেষ্টা করতে পারেন। লিমিটেশনস ফিল হলে তো অবভিয়াসলি আমাকে নকই করতে পারেন। আর 5 নাম্বার যেটা দিয়েছি ওইটা আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে? আমার মনে হয় এটা বেটার হবে। সো এনিওয়ে, সো ডাটার ইউটিলাইজেশনটা আসলে কীভাবে হয়? ডাটার ইউটিলাইজেশন ইন আ হেলদি ম্যানার যদি আমরা চিন্তা করি, অবভিয়াসলি আমরা এটা হেলথ কেয়ার থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, মার্কেটিং, ইভেন আপনি কার ইন্টারেস্ট পয়েন্ট কোথায় যাচ্ছে, ইউ নো এভরিথিং। সো আপনি আপনার ভালো মতো যে তার অ্যাকচুয়ালি এইটাই দরকার, যে আপনি চিন্তা করেন যে ফেসবুকে ভাবলাম এইটা, সাথে সাথে পেয়েও যাচ্ছে ওইটা। সো মার্কেটিংয়ের জায়গাটা, অ্যান্ড কেউ যদি নেগেটিভ ওয়েতে ইউজ করতে চায়, দেন স্ক্যামিং আছে, স্প্যামিং হতে পারে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এই তিনটাকে কেন আমি মেনশন করলাম? যেহেতু ফিনিক্স সামিট বাংলাদেশ বেইজে কথা বলছে, সো আমি বাংলাদেশ বেইজেই আসলে মেনশন করতেছি যে ডেটাগুলো কোথায় কোথায় সবচেয়ে বেশি পরিমাণ ইউটিলাইজেশন হয়। সো এনিওয়ে, এই যে এইখানে যে লেখাগুলো দেখতেছেন লিটারালি পুরাটা চ্যাট জিপিটি থেকে কপি করা। সো আমি আমার মতো করে একটু বলে যাই যে আমার অ্যাকচুয়ালি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাইতে খুব লাগতেছে, ইচ্ছা করতেছে, দ্যাটস আমি স্লাইড খুব দ্রুত টেনে চলে যাচ্ছি। সো ইম্পর্টেন্স অফ ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির পোর্শনে অবভিয়াসলি এটা আপনারা প্রত্যেকেই টেক এক্সপার্ট পারসন। আপনারা জানেন যে কেন ডেটাকে আপনার সিকিউরড অ্যান্ড প্রাইভেট মেইনটেন্স করে রাখতে হবে, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট হ্যাকড, রাইট? সো কমন ডেটা থ্রেটসগুলোর ভিতর কী আছে? হ্যাকিং, অবভিয়াসলি হ্যাকের মাধ্যমে ডাটা কালেক্ট করা যায়। আপনারা গত 2 মাসও যদি পেপার পত্রিকা একটু প্রপারলি ফলো করে থাকেন, আপনারা দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে। ওয়েল, নট অল দ্য টাইম। সাংবাদিকরা কিছু কিছু কথা একটু এডিশনাল অ্যাড করে ফেলেছেন, আনফর্চুনেটলি, আই ডোন্ট নো ওয়াই। সো আনঅথরাইজড অ্যাক্সেসের কিছু ঘটনা ঘটেছে, ডাটা ব্রিচেস হয়েছে। সো ডাটা ব্রিচ বলতে সামটাইমস আমরা একটু কনফিউজড হয়ে যাই। আপনারা তো মোটামুটি সবাই হ্যাভ আই বিন পন্ড এই ওয়েবসাইটটা চেনেন, রাইট? ইফ আই এম নট রং, মোটামুটি সবাই চেনার কথা। সো হ্যাভ আই বিন পন্ড ওয়েবসাইটটায় আপনারা যদি একটু ভিজিট করেন, ওখানে সবাই বলে যে আমি আমার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করলে যদি এই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে কোনো ডেটা ব্রিচ থাকে, ইট উইল লেট আস নো। আজকের দিন পর্যন্ত সম্ভবত 718 বা 720 ওয়েবসাইট অ্যারাউন্ড এরকম ওয়েবসাইটের ডেটাবেস তাদের অ্যাড করা আছে। ফ্যাক্ট হচ্ছে গিয়ে হ্যাভ আই বিন পন্ড বা এই সার্ভিসগুলো যে ওয়েবসাইটদেরকে অ্যাড করতেছে, সে শুধু ওয়েবসাইটের ডেটাবেস অ্যাড করতেছে, বাট দের ইজ আনাদার কাইন্ড অফ থ্রেট, সেটা হচ্ছে ম্যালওয়্যার, যে ডেটাবেসটা কিন্তু সেখানে অ্যাড হয় না। অ্যান্ড এটার কারণে সামটাইমস আমরা একটা মিসকনসেপশনের ভিতর ভুগতে থাকি যে আমার ডেটা কোথাও ব্রিচ হয়নি। আপনি হ্যাভ আই বিন পন্ডে সার্চ করলেন, ওখানে বলতেছে নো ডেটা ব্রিচেস, বাট আনফর্চুনেটলি আপনার ডেটা ব্রিচ হয়ে আছে। সো ইউ নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড অলসো। সো দেন ফিশিং, ওয়ার্ল্ডে এখন পর্যন্ত ফিশিং
মারাত্মক ব্যবহৃত হ্যাকিং মেথড বলা যেতেই পারে, কারণ এটা দিয়ে ইভেন কোভিডের আগ দিয়ে সম্ভবত আমি নিউজে এরকমও একটা আর্টিকেল পড়েছিলাম যে সিআইএর ডাইরেক্টরকে ফিশিং অ্যাটাক করে তার পাসওয়ার্ড নিয়ে যাওয়া হয়েছে। সো মানে ট্রেডিশনাল যে ফিশিং অ্যাটাকের চিন্তা আপনারা করেন, সেই চিন্তাটা আসলে গ্লোবালি কেউ করে না। আমি আমি জানি না আপনারা রেনাসকনে এখানকার কত পার্সেন্ট পার্টিসিপেন্টসরা রেনাসকনে ছিলেন, বাট রেনাসকনে আমাদের আরেকজন স্পিকার, আমাদের শ্রদ্ধেয় আলমাজ জামান ভাই একটা স্লাইডে দেখিয়েছিলেন। ওনার স্লাইডে ছিল যে আমরা হোমোগ্লিফ অ্যাটাকটা কিভাবে করতে পারি, যেখানে লেখা facebook.com, আপনি চোখেও দেখতেছেন facebook.com, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট facebook.com। রাদার দেন ওইখানে হয়তো বা কোনো একটা এ বা যে কোনো একটা ক্যারেক্টার হচ্ছে আস্কি কোড না হয় অন্য কোনো মানে অন্য ইউনিকোডে কিছু একটা লেখা হচ্ছে। সো একটা জিনিস চিন্তা করে দেখেন যে হোমোগ্লিফ অ্যাটাকটা মোটামুটি মানে আমাদের বয়স যখন আরও অনেক বেশি কম, তখনই হোমোগ্লিফ অ্যাটাকের ব্যাপার মানে আইডিয়াটা সবার সামনে ছিল। তাহলে এখন ফিশিং অ্যাটাক যদি কেউ ইন অ্যান অ্যাডভান্স ম্যানার করতে চায়, তার পক্ষে আসলে করার ক্যাপাসিটি কতখানি? কারণ আপনারা সবাই হচ্ছে গিয়ে আমি জানি না আপনারা কতজন আজকের এই ভেনুর ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। মানে ওয়ার ইজ দ্য গ্যারান্টি যে আমি এখানে আসলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক চালু করে রাখি নাই, কারণ আমি তো ব্যাক স্টেজে সারাক্ষণই আমার ল্যাপটপ অন ছিল অ্যান্ড আই ওয়াজ কানেক্টেড টু দিস ওয়াইফাই, রাইট? আপনাদের পাসওয়ার্ড যে আমার কাছে নাই, আপনারা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক সো। সো ফিশিং অ্যাটাক, ম্যালওয়্যার, একটু আগেই বলছিলাম যে ম্যালওয়্যারের কথাটা আমি কেন বললাম। আপনারা রেড লাইনার স্টিলারের নাম সবাই শুনেছেন, যে কেউ হাত তুলে একটু চলে ব্যাখ্যাও দিতে পারেন যে রেড লাইনার স্টিলার কি? এনিওয়ান, যে হোয়াট ইজ আ রেড লাইনার স্টিলার? শিওর? থ্যাংক ইউ। পারফেক্ট এক্সাম্পল দিয়েছেন এবং সংজ্ঞাটা তো ওনার পারফেক্ট ছিল। যে রেড লাইনার স্টিলারটা আসলে কি, এটা এমন একটা ম্যালওয়্যার যে ম্যালওয়্যারের কাজ হচ্ছে সে আপনার পিসি ইনফেক্ট করবে। ইউজুয়ালি আমরা রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল, যারা হচ্ছে গিয়ে হ্যাকিং লাইনে জীবনে প্রথম আসছেন সবাই হচ্ছে গিয়ে দুষ্টামি করছেন এই র্যাট দিয়ে, বন্ধুর কম্পিউটারে ঢুকায় ঢুকায় খালি তারা থ্রেট মারছেন যে আমি তো জানি তোর কম্পিউটারে এগুলো আছে। হ্যাঁ, আমি নিজেও করছি এনিওয়ে। সো ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল কিটের সাথে রেড লাইনার স্টিলারের ডিফারেন্সটা আসলে যেখানে হয়, রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল কিট একদম লাইভ, আমি যে কোনো কম্পিউটারকে কন্ট্রোল করতে পারতেছি। রেড লাইনার স্টিলারের কাজ ওরকম কিছুই না। সে সুন্দর মতো আপনার কম্পিউটার ইনফেক্ট করছে এবং ইনফেক্ট করার পরে আপনার ব্রাউজারে যত সেভ পাসওয়ার্ড আছে, যত হিস্ট্রি আছে, যতই চিন্তা করেন হিস্ট্রি ডিলিট করছেন, সরি, সো এনিওয়ে যত হিস্ট্রি আছে, যত কুকিজ আছে, ইট ইজ টেকিং এভরিথিং। অ্যান্ড আপনি বলতে পারেন আমি মাল্টিপল প্রোফাইল ইউজ করি। আমি রেড লাইনার স্টিলারের আউটপুট দেখেছিলাম, মোটামুটি আমার কাছে কয়েক টেরাবাইট আছে তাদের আউটপুট। সো সেই আউটপুটে হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখেছি, প্রোফাইল ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে। সো উই হ্যাভ এভরিথিং দেয়ার, রাইট? এইটা একটা ম্যালওয়্যার। এখন এই ম্যালওয়্যার অ্যাটাকটা আমাদের চোখের সামনে ভিজিবল হয় হচ্ছে 2021 সালের একদম ফার্স্টের দিকে, ফার্স্ট হাফে, যে সামথিং ইজ নট রাইট। ঘটনা কি? ম্যালওয়্যার ঢুকতেছে বাট করতেছেটা কি? সো পরবর্তীতে এটাকে কমপ্লিট মানে একটু ডিবাগিং করার পর যখন আমরা আন্ডারস্ট্যান্ড করলাম যে আচ্ছা ওর কাজটা হচ্ছে কাইন্ড অফ এই টাইপের, আমরা এটাকে প্রিভেন্ট করতে পারিনি আনফর্চুনেটলি। কেন প্রিভেন্ট করতে পারিনি? বিকজ রেড লাইনার স্টিলারটা লিটারেলি ক্র্যাক সফটওয়্যারের সাথে চলে। এবার আপনারা সবাই চিন্তা করেন আপনারা কারা কারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন। ওকে, অ্যান্ড আমি লিটারেলি বাংলাদেশের অনেককে, আমি এবং আমার ইমিডিয়েট জুনিয়র, আমি দেখতেছি না কোন দিকে, তানিম কোথায়, মানে লিটারালি হচ্ছে ফোন দিয়ে বলতো ভাই আপনার পাসওয়ার্ড লিক হয়েছে, ঠিক আছে? এনিওয়ে, দেন হচ্ছে ইনসাইডার থ্রেটস। এটা অ্যাকচুয়ালি একটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজের দিকে আমরা চলে যাই যখন ইনসাইডার থ্রেটসের কথা বলি। ইনসাইডার থ্রেটসটা সিম্পল, যে কোনো একটা কোম্পানিতে কেউ আছে বা কোনো একটা ফ্রেন্ড সার্কেলে গুটিবাজ থাকে না, এগুলো হচ্ছে ফ্রেন্ড সার্কেলে গুটিবাজদের মতো, যেটা করে যে কোনো একটা কারণে আপনি আপনার অফিসের প্রতি সন্তুষ্ট না অ্যান্ড ইউ আর লিকিং দ্য ডেটা ফ্রম দেয়ার। এটা নট জাস্ট অফিস, এটা সব কিছুতেই আছে এই ধরনের থ্রেটস। আমরা মানে এভরি সার্কেল, আপনি যদি সার্কেল ওয়াইজ চিন্তা করেন, সব জায়গায় ইনসাইডার থ্রেটস থাকার একটা সুযোগ থাকে। সো ডেটা ইন দ্য হ্যান্ডস অফ হ্যাকার্স, মোটামুটি আইডিয়া করতেই পারতেছেন যে হ্যাকারদের হাতে যদি আপনার ডেটা যায় তাহলে সে কি করতে পারে। আমি প্রত্যেকটার এগেনস্ট একটা করে কেস সিনারিও দেওয়ার চেষ্টা করি, একটু মজার কিছু কেস সিনারিও বলার সুযোগ আছে এই জায়গায়।
প্রথমে হচ্ছে ফিশিং অ্যাটাকস। ফিশিং অ্যাটাকসের প্রথম সিনারিওতে যদি আমি যেতে চাই, কোনো একটা ফার্মাসিউটিক্যালসের মেইলের পাসওয়ার্ড লিক হয়েছে এবং যার পাসওয়ার্ড লিক হয়েছে উনি হচ্ছে অ্যাকাউন্টসের দায়িত্বে আছেন। ইউজুয়ালি আপনি ওয়েব মেইল লেভেলে 2FA খুব কম মানুষই ইউজ করে, কারণ তারা পার্সোনালি ফিল করে যে আমার গুগল অ্যাকাউন্টে কেউ হাত দিতেছে না, আমার ওয়েব মেইলে কে হাত দেবে, রাইট? এরকম একটা ব্যাপার থাকে সবার ভিতর। সো তার ওয়েব মেইলে ঢুকে মূলত যে কাজটা করা হয়েছে, যেই ক্লায়েন্টের থেকে টাকা পেত সেই ক্লায়েন্টকে মেল করে বলছে আমাদের এই ইমেলটা টেম্পোরারি টাইমের জন্য বন্ধ থাকবে, আপনাকে অমুক ইমেল থেকে আমরা মেল করতেছি, টাকা পয়সা যা দেওয়া লাগে একটা অ্যাকাউন্টস নাম্বারও দিয়ে দিচ্ছে, ওখানে পাঠিয়ে দেন। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট, ক্লায়েন্ট তাই করছে। করার পর এখন অ্যাকাউন্টসের লোক তো অলরেডি ফায়ার্ড, সবাই ধরেই নিছে অ্যাকাউন্টসের লোক টাকা মারছে, টাকা খাওয়া দাওয়া যা করা সেই করছে, এবং সিআইডিতে মামলা হয়ে গেছে। হ্যাজার্ডাস সিচুয়েশন। কোনো একটা অদ্ভুত কারণে সেদিন মানে আমি ওই আশেপাশ দিয়েই যাচ্ছিলাম, অ্যান্ড আই গট এ কল যে ভাই আপনি একটু আশেপাশে থাকলে আসেন। পুরো ঘটনা শুনলাম, শোনার পর বললাম আচ্ছা দেখেন, আইনের ঠিক আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজ হচ্ছে কালপিটকে ধরা, বাট আরেকটা বিষয় করা আছে, সেটা হচ্ছে প্রমাণ করা। সো আপনারা প্রমাণ করতে কি কি করেছেন, তাদের অ্যাপ্রোচগুলো কোনোটাই লগ অ্যানালাইসিসের ধারে কাজ দিয়েও যায়নি। সো আই জাস্ট সিম্পলি সাইড আপনারা একটু লগ অ্যানালাইসিস করে দেখছেন যে উনি লগ ইন করছেন কিনা। দেন যখন লগ অ্যানালাইসিস করা হয়েছে, এভরিওয়ান আন্ডারস্টুড যে ঘটনাটা এরকম কিছুই হয়নি। আর শুধু লগ অ্যানালাইসিস না, তারা কম্পিউটার ফরেনসিক্স থেকে শুরু করে আপনারা জানলে ইন্টারেস্টও পাবেন যে লাইক আমি আমার কম্পিউটারে যেই স্পিডে কিবোর্ডে টাইপ করি সেইটারও অ্যানালাইসিস চাইলে করা যায়। সো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যানালাইসিস। যে ওই অ্যানালাইসিস করেও দেখা হয়েছে যে ফাইন, এই ইমেল ওনার পক্ষে আসলে লেখার সুযোগ নেই, মানে তাকে আমরা অপমান করি নাই, সিম্পলি যে এটা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো এইটা একটা ফিশিং অ্যাটাকের প্রাইম এক্সাম্পল ছিল। ম্যালওয়্যার ইনফেকশন, ম্যালওয়্যার ইনফেকশনের এক্সাম্পলটা যদি আমি দিতে চাই, অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, ইভেন এখনও কমনলি হয়, কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন এই রেড লাইনার স্টিলারের কারণে হ্যাকড হয়, অনেক ক্ষেত্রে ওই হ্যাকার তার অ্যাকাউন্ট ব্যবহার করে তার ফ্রেন্ডদেরকে ম্যালওয়্যার পাঠানোর চেষ্টা করে। দের ইজ আ চান্স, আমরা দেখেছি। ইভেন এটা ওই ওয়েব মেইলেও যদি আমরা ব্যাক যাই, সেম। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং উপরের অলরেডি দুইটা এক্সাম্পলের ভিতর কাভার হয়ে যাচ্ছে। ওয়েল, উইক পাসওয়ার্ডস আমি জানি না কেন এটা চ্যাটজিপিটি এখানে রাখছে। ইনসাইডার থ্রেডস অ্যাগেইন একই স্লাইড এখানে রেখে দিছে, আই এম নট শিওর। তো পরে মনে আরেকটা স্লাইড আছে, হ্যাঁ। সো কনসিকুয়েন্সেস অফ ডাটা ফলিং ইনটু হ্যাকারস হ্যান্ড, আমি অ্যাকচুয়ালি বলেও ফেলছি আপনাদেরকে কী কী কনসিকুয়েন্সেস হতে পারে। বাট এখানে যে ফাইন্যান্সিয়াল ফ্রডের ব্যাপারটা আপনারা অলরেডি শুনলেন, আইডেন্টিটি থেফট, ইউ হ্যাভ অলরেডি হার্ড অফ ইট, কর্পোরেট এসপিওনেজ 100%, রেপুটেশন ড্যামেজ। ওয়েল, লেম কথাবার্তা, অন্য কথায় আমি একটু চাই, সেটা হচ্ছে গিয়ে যে হ্যাকারের হাতে যদি এই ধরনের ডেটা পড়ে আসলে কি কি ঘটনা ঘটতে পারে। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং একবার একটা কোম্পানির তাদের ভিএপিটি করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি কোনো বাক খুঁজে পাচ্ছিলাম না যেটা তাদেরকে রিপোর্ট করবো। সো হোয়াট আই ডিড, খুবই খারাপ কাজ করছে। আমি লগের ভিতর তাদের একটা পাসওয়ার্ড খুঁজে পাই, আই ইউজড দ্যাট পাসওয়ার্ড, শেল্ড দ্য ওয়েবসাইট, ফাইল এডিট করে ওইটার ভিতরে একটা এসকিউএল ইনজেকশন ঢুকায় পাবলিকলি সেটার এক্সপ্লয়েট করে বলছি ইউ হ্যাভ এ এসকিউএল ইনজেকশন। ঠিক আছে, সো থ্যাংক ইউ। সো ফ্যাক্ট হচ্ছে কি, কারণ আমি বলতে পারতেছি না আপনার পাসওয়ার্ড লিক হয়েছে, রাইট? আমি এটা বললে বলবে আপনি তাহলে কি করছেন। হ্যাঁ, ওয়েল, কোনো একজন হ্যাকার তো করছে, আর হ্যাকার হ্যাকার তো ভাই ভাই, রাইট? সো আমার কোনো এক ভাই করছে মানে আমি করছি, একই কথা। এখন এইটা একটা মানে বিষয় হতে পারে যে ইভেন লাইক আপনি আপনার বসের সাথেও এই এই কাজ করতে পারবেন। আমার যে ছোট ভাইয়ের কথা একটু আগে নামটা মেনশন করছিলাম, আমি তানিমকে খুঁজতেছি অনেকক্ষণ ধরে, দেখলাম না। সো ওই যে দেখতে পেয়েছি তানিম যে কাজটা করছে, ও একটা ছেলেকে ডাউট করছে ছেলে অনলাইনে জুয়া খেলে, তাই বলে ছেলের কম্পিউটারে তো লগার ঢুকানোর কোনো দরকার নাই, রাইট? ও চেক করে দেখছে ভাইয়া ব্রাউজিং হিস্ট্রিতে আমি দেখলাম না কোনো জুয়ার ওয়েবসাইট ভিজিট করে। আমি বললাম ওয়েল, কংগ্রেচুলেশনস। সো ম্যালওয়্যার, এই যে এখানে আজকের টপিকটা যদিও মানে ব্লু টিমিং নিয়ে, বাট আমার কথাবার্তা কিছুটা ব্লু এবং রেড, মানে আই মিন পার্পল দিকে আমি চলে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমি সেকেন্ড এক্সাম্পলটাও দিলাম যে অনেক ক্ষেত্রে ইফ ইউ ডাউট সামওয়ান, বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি ডাউটও করে থাকে কাউকে, দেই মে ট্রাই দিস মেথডস অলসো, যে তারা এই মেথডসগুলোকেও ইউটিলাইজ করে একটা দেখতে পারে যে ওয়েল ফাইন, আমি দেখি আমার আশেপাশের ইউজাররা কী করে। সো এখন হচ্ছে ডেমনস্ট্রেশন টাইম। আমার অনেকক্ষণ ধরে হচ্ছে লাগতেছিল, খারাপ লাগতেছিল এই স্লাইড দেখাতে, আমি একটু দেখাতে চাচ্ছি। আমি আমি লিটারালি এনি ডেস্কে কানেক্ট করে রেখে দিয়েছি। কই গেল, কেন হারিয়ে গেল?
ওকে, সো এটা হচ্ছে কি আমাদের একটা, এটা হোম কম্পিউটারই কাউন্ট করে না, এটা হোম কম্পিউটার জাস্ট অন করে রেখে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আই মিন ডেটার যে অরিজিন থেকে ডেস্টিনেশন, আই মিন এবার একটু ফিলোসফিক্যাল কথায় চলে যাই, না একটু না বললে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি যখন একটা ডেটা অরিজিন করেন, এটা আপনি ফেসবুকে পোস্ট করেন, কাউকে লাইক দেন, অথবা আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন, হোয়াট এভার ইউ ডু, আমরা মোস্ট অফ দ্য কেসেস মনে করি যে ডেস্টিনেশনে একটা ডেটা একদম আনইন্টারাপ্টেড অবস্থায় চলে যাচ্ছে, বাট দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। মানে সামওয়ান ইজ দেয়ার যে চাইলেই আপনার ডেটাকে ইন্টারসেপ্ট করতে পারে, সামওয়ান ইজ দেয়ার যে আপনাকে হ্যাক করার জন্য 24/7 বসে আছে। এই ওয়ার্ল্ডে গ্লোবালি মানুষ সবচেয়ে বেশি হ্যাকের শিকার হয় জাস্ট একটা কনসেপ্ট তার মাথায় থাকে, দেখে যে আমার ডাটা দিয়ে মানুষের কী লাভ, আমার ডাটার ভ্যালু কি। এখন বিষয়টা হচ্ছে প্রবাবলি আপনার ডাটার আসলেই কোনো ভ্যালু নাই, আপনি এতখানি ভ্যালুলেস, হ্যাঁ, বাট আপনার সাথে রিলেটেড হয়তো বা কোনো একজন ব্যক্তি আছে যার ডেটার ভ্যালুয়েশন অনেক বেশি, এবং তাকে যদি আমার পিন পয়েন্ট করতে হয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে আমার দরকার পড়তে পারে। সো অ্যাটলিস্ট আপনার কিছু না কিছু হলো ভ্যালু আছে। সো দ্য ফ্যাক্ট ইজ, আপনি যখন এই চিন্তাটা করেন, আর আরেকটা চিন্তা আছে, একটা উইয়ার্ড চিন্তা, এটা আমি মোস্ট অফ দ্য কেসেস প্রায় বলি যে এই চিন্তাটা সম্ভবত জেনারেশন গ্যাপের কারণে চলে আসছে, যে আমি অনেক বেশি সিকিউরড। দের ইজ আ জেনারেশন যারা বলে আমি অনেক বেশি সিকিউরড, আমাকে হ্যাক করার কিছু নেই, আর আমাদের মতো জেনারেশন যারা, আরে ভাই আমার ডাটা নিয়ে মানুষ কী করবে। ফর এক্সাম্পল আমি মাঝে মাঝে বলি ভাই আমার ডাটা নিয়ে কি, ঠিক তখনই আমার মনে পড়ে ওয়েট, আমার হার্ড ডিস্কে হাত দিলেই তো আমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো এই দুইটা চিন্তাই মাথা থেকে ঝেড়ে আপনার করতে হবে। শামীম ভাই একটু আগেই জাস্ট বলছিলেন যে আপনি মানুষ হিসেবে যতটাই ডিসিপ্লিনড লাইফ লিড করেন না কেন, দেয়ার ইজ নো গ্যারান্টি যে আপনি সুস্থ থাকবেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে আমি ইনডিসিপ্লিন লাইফে লিড করি, যেহেতু সুস্থতার গ্যারান্টি নেই, তো এত ডিসিপ্লিন হয়ে আমার লাভ কি, রাইট? তো এখন জোকস অ্যাসাইড, বিষয়টা হচ্ছে কি আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে এইটা আমার একটা লোকাল ডেটাবেজে চিন্তা করতে পারে, নট ডেটাবেজ গ্রেপ করতেছি, যেহেতু বুঝতেছেন জাস্ট একটা ফোল্ডার থেকে ফাইল কিছু গ্রেপ করার চেষ্টা করতেছি, সেখানে আমি স্ট্রিং হিসাবে hacker1.com লিখলাম, কারণ স্পন্সর লিস্টে hacker1 নাই, সো দেওয়া যাইতেই পারে, স্পন্সরের কারোটা দিলে যদি স্পন্সর কাইটা নিয়ে যায়, সো দেয়ার আর পসিবিলিটিস। তো আমি যদি জাস্ট hacker1.com লিখে সার্চ করি, অ্যান্ড একটু অপেক্ষা যদি করি, আপনারা যেই ডেটাগুলো এখানে দেখতেছেন, লিটারেলি বাই দ্য এটা নেট স্পিডের কারণে দেখা যাচ্ছে একটু হয়তো বা বাফার ফেস করতেছে, এখানে আপনারা যে জিনিসটা দেখতেছেন, দিজ আর ইন্ডিভিজুয়ালি বিভিন্ন হ্যাকার1-এ তাদের প্রোফাইল আছে এবং তাদের হ্যাকার1-এর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডস। যারা রেকর্ড করতেছেন চাইলে লগ ইন করে দেখতে পারেন, হ্যাঁ, কারণ আপনারা হচ্ছে রেকর্ডের মাঝখানে পজ করবেন, একটু স্লো মোশনে দেখার চেষ্টা করবেন, ওই পাইছি একটা, ঠিক আছে। সো বাংলাদেশে অনেক লোকজনও পাবেন, আমি মাত্রই একজনকে দেখলাম পার হয়ে যেতে ওখান দিয়ে। ফরগেট অ্যাবাউট hacker1.com, আই মিন আপনারা জাস্ট চিন্তা করেন যে কোন একটা ডোমেন টাইপ করা যায়, উই ক্যান ট্রাই দ্যাট। আমি জাস্ট একটা সিম্পল কথা বলি, আমরা যখন এই ফাইলটা ইন্ডেক্সিং করতেছিলাম একটু দ্রুত যেন সার্চ করা যায়, সেই ইন্ডেক্সিং করতে গিয়ে আমরা যেই মানে উইয়ার্ড প্রবলেম ফেস করেছিলাম, শুধুমাত্র @gmail.com এর ইন্ডেক্সিং ফাইলে কি থাকে একটু বলি, ইমেল অ্যাড্রেসটা থাকে, কমা দিয়ে 2-3 ডিজিটের একটা নাম্বার থাকে, কমা দিয়ে 4-5 ডিজিটের একটা নাম্বার থাকে, দ্যাট ইট সেলফ ওয়াজ 31 গিগাবাইট একটা টেক্সট ফাইল। এখানে টোটাল 3টা টেক্সট ফাইল জেনারেট হয়েছিল। সো কতখানি সিকিউর আপনি নিজেকে চিন্তা করতে পারেন, আই ডোন্ট নো, বাট আমার জাস্ট এইখানেই এই স্যাম্পল ফোল্ডারের ভিতরেই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দেয়ার আর মোর দ্যান 100 গভর্নমেন্ট ওয়েবসাইটস যেগুলোর অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড এখানে আছে। এটা দিব, একটা দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি এটা যদি এরকম হতো যে আমি হচ্ছে ওই মানে একটা উপর দিয়ে মার্কারের মতো দিয়ে দিতে পারতাম, ইট উড বি ভেরি মাচ গ্রেট, বাট আমি ফর এক্সাম্পল hacker1.com আমি বাদ দিই, ধরেন আমি হচ্ছে জাস্ট সিম্পলি দিলাম, কি দেওয়া যায় যেটা দিলাম মাইটের খাবো না বাইরে এখান থেকে, কেউ একজন আইডিয়া দেন তো কি দেওয়া যায়? ইভ্যালি, না নর্থ সাউথ আমি যদি দিই মোস্ট অফ দ্য কেসেস আপনাদের স্টুডেন্টদের লিক আসবে। আবার চপ, আচ্ছা ওমা কি হলো, আচ্ছা দেখেন বিষয় হচ্ছে গিয়ে চাচ্ছেন অন্য কিছু সার্চ করি, একটু দাঁড়ান আমি করে দিচ্ছি আপনাদেরকে, তানিম করে, ওকে। সো
এটা এটা দেখেন না, ঠিক আছে? আমি জাস্ট gov.bd দিয়ে এডুকেশনাল পারপাসেস অনলিতে সার্চ দিয়েছিলাম, নাথিং সিরিয়াস। খুব ইচ্ছা করতেছে একটা ইন্টার চাপ দিতে, পারতেছি না। ভাই আমি বিশ্বাস করেন পানি খেয়ে ঢুকছি, মাউন্টেন ডিউ না, প্লিজ। স্বাধীন ভাই মনে হইলো কণ্ঠটা শুনে। ও শিট, আচ্ছা ঠিক আছে। শামীম ভাই ডিসপ্লেটা অফই করে দিই না? আচ্ছা ডিসপ্লেটা একটু অফ করি। হ্যাঁ নাহলে মনে করেন আমার কাছে ফুড পান্ডার ডেলিভারি সার্ভিস কনফার্ম। ইন দ্য মিন টাইম করতে করতে যে কেউ চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন। আমার কিন্তু মানে সেশনের অ্যাট এনি পয়েন্ট কোশ্চেন নিতে খুব ভালো লাগে, কারণ অনেকের ভিতর কোশ্চেন থাকে, আপনারা জমাতে থাকেন, বাট পরে দেখা যায় যে আর কোশ্চেন করে ওঠেন না। যে কেউ চাইলে কোশ্চেন করতে পারেন, যেহেতু আমি একটা জিনিস খুঁজতেছি, প্লিজ। এক্স্যাক্টলি। এখন এই ডাটাবেসটা কোত্থেকে পেয়েছেন এবং কি টুলস ইউজ করছেন কি বলা যায়? আচ্ছা, টুলসের ক্ষেত্রে বিষয় হচ্ছে আমি ওসিন্ট ছাড়া তেমন কিছু আমার ইউজ করতে হয়নি এই জিনিসগুলোকে খুঁজে বের করতে। আর সেকেন্ডারি ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যদি বিভিন্ন ধরনের ফোরাম ঘাঁটতে পারেন, যেমন আমি এখন যে ফোরামের নামটা বলবো, এই ফোরামটা কিছুদিন আগে হচ্ছে সিজড হয়ে গিয়েছে, এফবিআই তাদেরকে সিজ করেছে। মোটামুটি অনেকেই বলতে পারবেন ব্রিজ ফোরাম। যেমন ব্রিজ ফোরাম থেকে আই ওয়াজ এবল টু সাইফন আ লট অফ ডেটা। যে আমি জাস্ট বসে বসে ওখানে খুঁজতেছিলাম যে দেখি কি কি ডেটা এখানে পাওয়া যাচ্ছে। এবার এখানে লিটারালি যে কয়টা ডাটা দেখানো হচ্ছে, এই কয়টা ডাটা আপনারা যে কেউ নামাতে পারবেন। লিমিটেশনস হচ্ছে আপনাদের স্টোরেজ। যেমন আমার 6 টেরাবাইট শেষ, অ্যান্ড অল অফ দিজ আর টেক্সট ফাইল .txt। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি ইটস জাস্ট এ ফোল্ডার, যে ফোল্ডারে জাস্ট 18 বিলিয়ন ডেটা আছে মাত্র। সো ডিপেন্ডস, আমি জাস্ট 1 টেরাবাইট ডেটা আপনাদেরকে দেখাতে পারতেছি, বিকজ বাকিগুলোতে যদি আমি দেখাতে চাই আমি সার্চে দিয়ে দেখা যাবে আপনাদের সারিতে এসে আমার বসা লাগতেছে, যে আমিও আপনাদের সাথেই বসি, ইট উইল টেক আ লট অফ টাইম। ডাটা সোর্সিংয়ের ক্ষেত্রে আরেকটা সোর্স আপনি যেটা চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে এই স্টিলার লকগুলো কোথায় পাওয়া যায়। আপনি বা আপনারা যদি একটু গুগলিংও করেন, মোটামুটি অনেক জায়গায় পেয়ে যাবেন। আমি প্রিসাইজ সোর্স আসলে শেয়ার করতে পারছি না, ইউ নো ওয়াই, ডিউ টু এখানে অনেক মানুষ আছেন, সো অনেক সময় অনেক সোর্সেস শেয়ার করা যায় না ডিউ টু কনফিডেন্সিয়ালিটি। বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে আমার কাছেও যে ডেটা আছে, এই ডাটাও হয়তো বা গ্লোবাল ডেটার পার্সপেক্টিভে লেস দেন 10%। আমি এতটুকু অ্যাসিওরেন্স দিতে পারি, বিকজ আই নো আ সোর্স যেখানে হচ্ছে 172 বিলিয়ন ডাটা পাওয়া যায়, তা আমারটা তো জাস্ট 18 বিলিয়ন। সো ইয়া। এটা কি আমি একটু হাইলাইট করে একটু টর দিয়ে ঢুকে কি ওই সাইটগুলোতে ঢুকে ওয়েল আমি আসলে এত কমপ্লেক্সিটি বিলিভ করি না। আমার যেই সিস্টেম বের করতে আমার টরকেও ইউটিলাইজ করতে হবে, সেটা আসলে কতখানি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ভিতর পড়ে, আই হ্যাভ কোশ্চেন্স রিগার্ডিং দ্যাট। এইটা আপনি সারফেস ওয়েবেই খুঁজে পাবেন। আমি এতটুকু আপনাকে হিন্টও, আপনি সারফেস ওয়েবেই খুঁজে পাবেন, এতটুকু হিন্টও আমি আপনাকে প্রোভাইড করতে পারি। আচ্ছা, .bd বাদ দিয়ে কেউ ওয়েবসাইট বলেন, আপনারা আমি আমার ঝামেলার ভিতরে ফেলাইতে চান। হ্যাঁ, ওয়েল .pk বলাতে আমার একটা জিনিস মনে পড়লো। .pk এর সাথে আমার একটা ভালো ক্লোজ সম্পর্ক আছে, বলতেছি কি কারণে। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার Rapid7-এর একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, অ্যান্ড আমি জানি না যে এটার পাসওয়ার্ড আমাদের লোকই চেঞ্জ করছে, আমি ভাবছি যে এটা এক্সপায়ার হয়ে গেছে আর সামথিং লাইক দ্যাট। সো আমি ওই ডোমেন লিখে সার্চ করলাম এবং .com.infosec.com.pk এর লিঙ্ক আমি খুঁজে পাইলাম। আমি খুব অবাক হয়েছি যখন দেখতেছি যে লেখা infosec.com.pk। আমি ভাবছি এটা ফেক ওয়েবসাইট। ইনফোসেকের ডোমেইনের কেন লিক থাকবে এইখানে? তাহলে কি ইনফোসেক মেনটেন করতেছে তারা? হ্যাঁ, অ্যান্ড আমি পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট ইউটিলাইজ করে ঢুকছি, আমি চেক করে দেখলাম এখনও সাবস্ক্রিপশন মোটামুটি আগামী 1.5 বছর আছে। সো দেখি একটু ফ্রিতে ইউজ করে। সো আমি যদি এবার .com.pk com.pk দেই, লাইক pk.com আর com.pk, pk.com, ও না সরি com.pk। আচ্ছা, এইখানে আপনারা এখন লিটারালি যা দেখতেছেন
দিজ আর ডিফারেন্ট ওয়েবসাইটস এন্ডিং উইথ com.pk, অথবা তাদের ইমেল অ্যাড্রেসে com.pk এক্সিস্ট করতেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা যদি মনে করে থাকেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, সেটার কোনো লিক এইখানে নাই, আই এম এক্সট্রিমলি সরি টু সে, সেইটাও আছে। একটু স্ক্রল করলেই খুঁজে পাবেন। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা যখন গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতেছেন আপনাদের ব্রাউজারে, সেটা আপনার অ্যান্ড্রয়েডেরটাও সেভ করতেছে, সেটা আপনার ব্রাউজারেরটাও সেভ করতেছে, রাইট? সো ও যখন আপনার পুরো প্রোফাইলিং পুল করে নিয়ে আসতেছে, ইউ আর গেটিং এভরিথিং হিয়ার। সো আউট অফ দিস, আমি যখন এই ডাটা হচ্ছে শামীম ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম, ভাইয়া বলতেছিলেন যে মানে কি করা যায় এই ডেটা দিয়ে। এখন আমার কোশ্চেন হচ্ছে কি করা যায় না এই ডেটা দিয়ে, এবং এই দুই প্রশ্নের মাঝখানে আমি আর শামীম ভাই এখন পর্যন্ত ঝুলে আসছি। কি করা যায় এটা দিয়ে এবং কি করা যাচ্ছে না এটা দিয়ে, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ কোশ্চেন। এটা দিয়ে যেই জিনিসটা করা যায় সেটা হচ্ছে গিয়ে সামথিং বেটার দেন হ্যাভ আই বিন পন্ড, অবভিয়াসলি, বিকজ হ্যাভ আই বিন পন্ড হচ্ছে ট্রেডিশনাল যে ডেটাগুলো লিক হয়, সেই ট্রেডিশনাল ডেটা লিকগুলো নিয়েই কাজ করতেছে। ওয়েদার অ্যাজ এই ডেটাবেসটা যেই লিকটা নিয়ে কাজ করতেছে, একদম লাইভ লিকেজ নিয়ে কাজ করতেছে, যে হয়তো বা প্রতি 24 ঘন্টা বা এক সপ্তাহ পর পর যে ডেটা লিক হচ্ছে সেই ডেটা নিয়ে কাজ করতেছে। এনিওয়ে, কার জানি অ্যাডমিনের পাসওয়ার্ড চলে আসছে, দ্যাটস আমি ক্লোজ করে দিলাম জিনিসটাকে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার টাইটেলের টপিকটা কেন এটা ছিল, আশা করি আপনারা একটু আইডিয়া করতে পেরেছেন যে আমি আপনাদেরকে মূলত কি দেখাতে চেয়েছি। যে ডেটা নিয়ে আপনারা যখন চিন্তা করছেন যে আপনার ডেটা আসলে কোথাও কারো কাছে যাচ্ছে না, বা এই ডেটা যদি আপনার অন্য কারো কাছে চলেও যায় তাতে কি যায় আসে। ফর এক্সাম্পল ধরেন ইনফোসেক com.pk হয়তো বা চিন্তা করছে, আরে আমার ওয়েবসাইটের ডাটা কারো কাছে গেলে কার কি যায় আসে, আমার যায় আসছে, আমার $10,000 বেঁচে গেছে, আমার এই জিনিসটা কাজে লাগলো না, আই সেভড মানি, ইভেন দো দ্যাট ইজ ইলিগাল, বাট আই সেভড মাই মানি, রাইট? একটা জিনিস একটু একটু যদি ভাবেন যে এই পুরো জিনিসটা ছড়াচ্ছে ক্র্যাক সফটওয়্যারের মাধ্যমে, সবচেয়ে কমনলি যে দুইটা সফটওয়্যারের মাধ্যমে ছড়াচ্ছে সেটা হচ্ছে KM Spico আর হচ্ছে গিয়ে মাইক্রোসফট অফিসের অ্যাক্টিভেশন। একজন অলরেডি জিব্বায় কামড় দিয়েছেন, উপরের কি অবস্থা, কারো কি জিব্বায় কামড় টামড় দেখা যায়? আচ্ছা, দেখতেছি না তো। অ্যান্ড আরেকটা যে জিনিস দিয়ে খুব বেশি ছড়ায় সেটা হচ্ছে গেম ইঞ্জিন দিয়ে। আই মিন গেম ইঞ্জিন বলতে কি বোঝানো হচ্ছে, অনেক ক্ষেত্রে থাকে, অনেকে হচ্ছে বিভিন্ন গেমের কয়েন খুঁজতে থাকে যে কয়েন কোত্থেকে হ্যাক করে নেওয়া যায়। সো একটা কথা প্রায় সময় কমনলি যে কোনো সামিটেই বলেন, যে কোনো কনফারেন্সেই বলেন, একটা খুব কমন কথা বলা হয় যে ইফ ইউ আর গেটিং সামথিং ফর ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। সো আপনি এখানে কয়েনও পাচ্ছেন না, কিন্তু আবার আপনার থেকে ডাটাও নিয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের ডায়লগটা আসলে কী হওয়া উচিত আমি জানি না। আপনি ফ্রিতে তো কিছুই পেলেন না ওই হিসাব করলে, হ্যাঁ? তো ডোন্ট ইউজ ক্র্যাক সফটওয়্যারস ফার্স্ট অফ অল। এখন অনেকে বলতে পারেন, আমি জানি যেহেতু ব্লু টিম, অনেকে এসে দাঁড়ায় পড়তে পারেন যে আমি ভাই ওয়াজুর থেকেও ভালো জিনিস ব্যবহার করি, আমার অ্যান্টিভাইরাস আছে, সব কিছু আছে, আই এম মেইনটেইন এভরিথিং, আমি অরিজিনাল উইন্ডোজ চালাইছি। আমি অরিজিনাল উইন্ডোজের সাথে যদিও এটার কোনো সম্পৃক্ততা নেই, আমি জানি না তারপরেও এই কথাটা কেন আসে। অরিজিনাল উইন্ডোজ চালাচ্ছি, আমার অ্যান্টিভাইরাস কমপ্লিটলি মানে পেইড, সব কিছু করে রাখতেছি, দেন হোয়াট? কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো ক্র্যাক সফটওয়্যার নামাচ্ছেন, আপনাকে অ্যান্টিভাইরাস যখন অ্যালার্ট দিচ্ছে, আপনি কি অ্যান্টিভাইরাসটাকে অ্যালাউ করেন নাকি ডিসেবল করে রাখেন ওই কাজটার জন্য? কারণ আপনি জানেন যে আপনি নামিয়েছেনই ক্র্যাক সফটওয়্যার, তার মানে এটাকে অ্যান্টিভাইরাস আটকাবেই। এবং আপনার সবচেয়ে প্রথম সহজাত কাজটা যেটা হয়, লেটস টার্ন অফ মাই অ্যান্টিভাইরাস। আপনি অ্যান্টিভাইরাসটা টার্ন অফ করে দিচ্ছেন। আচ্ছা, অ্যান্টিভাইরাসের উপর এত রিলাই কেন করেন আমি জানি না। একটা সিম্পল জিনিস দেখেন, অ্যান্টিভাইরাস কাজ করতেছে কোনভাবে, আইদার সিগনেচার বেসডে যাচ্ছে, নাহলে বিহেভিয়ারাল প্যাটার্নে সে ইউটিলাইজ করতেছে। সো আমরা লিটারালি ক্যাসপারস্কিকে বাইপাস করছিলাম আধা ঘন্টা বসে থেকে। কথাটা হয়তো বা বোঝেন নাই। ক্যাসপারস্কিতে ইউজুয়ালি এটা মেবি এখন ফিক্স করে ফেলছে কিনা আমি জানি না। ক্যাসপারস্কিতে হচ্ছে আমরা তাও মেটাসপ্লয়েড দিয়ে, বাই দ্য ওয়ে। সো সবচেয়ে নোন সিগনেচার যার হইতে পারে এই দুনিয়াতে মেটাসপ্লয়েড কমিউনিটি বেসড ভার্সন, যেটা অবভিয়াসলি। সো মেটাসপ্লয়েড ইউটিলাইজ করে আমরা প্রথম এক্সিকিউশনটা র্যাম লেভেলে করলাম, মেমোরি লেভেলে করলাম, ফাইন। বাট ওইটার থেকে আমি যদি এখন সিডি কমান্ডও ইউজ করি, তাতেও আমাকে বের করে দিচ্ছে পুরো সিস্টেম থেকে। সো হোয়াট উই ডিড, আমরা টার্মিনালটা পেয়ে আধা ঘন্টার জন্য বাইরে চলে গেছি। আমি আধা ঘন্টা এটাকে টাচ করবো না। ও যদি বিহেভিয়ারাল প্যাটার্নের উপরে কাজ করে, দেখতে চাই 30 মিনিটস যদি আমরা ওয়েট করি তাহলে কি হয়। কারণ প্রথমে আমরা 12 মিনিটস 20 মিনিটস এরকম ওয়েট করে দেখতেছিলাম। সো 30 মিনিটস আমরা যখন ওয়েট করলাম, ওয়েট করার পরে যখন আমরা কমান্ড এক্সিকিউট করলাম, ক্যাসপারস্কি ট্রিটেড মি অ্যাজ এ নর্মাল সফটওয়্যার। ইন্টারেস্টিং ফ্যাক্ট। অ্যান্ড ওইখান থেকে আমি ওই মেটারপ্রেটার সেশন দিয়ে প্রিভিলেজ এসকেলেশনও করতেছি, অ্যান্ড ক্যাসপারস্কি ইজ অ্যালোয়িং মি দ্যাট।
সো আপনি বিলিভ করতেছেন আপনি পেইড ক্যাসপার্স ইউজ করতেছেন, ভাই যে ভদ্রলোকের সিস্টেম আমরা অ্যাক্সেস নিয়েছিলাম তার লাইসেন্সে 50টা কম্পিউটার অ্যালাউড ছিল, পরে আমরাও ইউজ করছি কারণ ওর অনেকগুলো বাকি ছিল, ঠিক আছে, লাইসেন্সটা কপি করে অবভিয়াসলি। তো অন দ্য বেসিস অফ হোয়াট আপনি খুব কনফিডেন্টলি বলতে পারেন যে আপনার ডাটা আসলে আপনার কাছে আছে? সো আমি তো লিটারেলি আমার 6 টেরাবাইট হার্ড ডিস্কে আপনাদের অনেকে ডাটা নিয়ে ঘুরতেছি, কি করতে পারবেন? কিছু করতে পারতেছেন না। কেন কেন আপনাদের ডেটা আমার কাছে থাকবে? দ্যাট ইজ মাই বিগেস্ট কোশ্চেন। আমি করতেই পারি, কেন হচ্ছে কি এত বেশি ডেটা ইন্টারনেটে আপনাদের অ্যাভেলেবেল থাকবে? আপনারা পেপার পত্রিকায় যখন দেখতেছেন যে অমুক ডাটা লিক হচ্ছে তমুক ডাটা লিক হচ্ছে, আপনারা যদি একটু পিছনে যান 2021 সাল থেকে আজকে 2024-এর টিল টুডে, এবং আমি এখন কথা বলতেছি, এর মধ্যে বাংলাদেশে যত ডাটা ব্রিচ হয়েছে, যা ডাটা ব্রিচের শিকার বাংলাদেশ হয়েছে, সব কিছু হয়েছে স্টিলার লগের কারণে। আমরা কি সেই রুট কজে অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করেছি? কেউ একটু চিন্তা করেছে যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় জেনারেট হচ্ছিল? উই ডিডন্ট, বিকজ আমরা কখনোই ডাটা ওটিসি নিয়ে চিন্তাই করি নাই যে আমার ডাটা যেখানে অরিজিন হয় সেখান থেকে ডেস্টিনেশনে যেতে যেতে মাঝখানে আর কি কি হতে পারে। আমরা চিন্তা করতেছি আমরা যদি এসকিউএল ইনজেকশনের জন্য ওয়াফ ইউজ করি, আমরা যদি সার্ভারে যেন কোনো প্রবলেম করতে না পারে, যেন ফাইল ইন্টিগ্রিটি প্রোটেকশন আমরা ইউজ করতেছি, আমরা ওয়াজুর মতো সলিউশন ইউজ করতেছি, আই মিন ওয়াজুর থেকে বেটার আমরা সেন্টিনেল ইউজ করতেছি, উই আর ইউজিং আ লট অফ থিংস, বাট আপনার কুকি আরেকজনের কাছে চলে গেছে। সব কিছু বাদ দেন, এবার আপনার কুকি আরেকজনের কাছে চলে গেছে, অ্যান্ড দ্যাট কুকি ইজ এ লাইফ। লাভ হবে? কোনো লাভই হবে না। লিটারালি মানে এই কথা বললে এখন আবার আমার টিম মেম্বার উঠে এসে আমার পিটানো শুরু করবে, আমার টিমের যারা, যে আমার এক্স আমাকে ফেসবুকে ব্লক করছে, আমি আমার আমার কোনো ফেক অ্যাকাউন্ট নাই, আমি স্টিলার লক থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে ওইটা দিয়ে ঢুইকা তারে দেখছি। হ্যাঁ, সো আমি কাউকে হার্ম করি নাই, বাট দ্য ফ্যাক্ট ইজ মানে ডেটা লিকের পরিমাণ এত বেশি কেন হবে? দ্যাট ইজ আ কোশ্চেন টু অল অফ ইউ। আই মিন আপনারা যখন সাইবার সিকিউরিটি কমিউনিটিতে আসেন আপনাদেরই তো 40%-এর ডাটা আছে, রাইট? আপনাদের 40%-এর ডেটাই আমাদের কাছে এক্সিস্ট করে। তো ডেটা কোত্থেকে কই যাবে, কি করবে না করবে, এই প্রত্যেকটা ট্রেসিং নিয়ে আমার মনে হয় একটু আপনাদের সবার চিন্তা করা উচিত। বিকজ ওই আপনি 2FA ইউজ করতেছেন, ভালো কথা, আপনি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতেছেন। একটা কথা আমি ম্যাক্সিমাম সময় গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক হোয়াট এভার ইট ইজ, যেই ট্রেনিংয়ে আমি যাই একটা কমন কথা আমি শুনি, ভাই কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাভি কমপ্লেক্স পাসওয়ার্ড। আপনারা এখানে কয়টা কমপ্লেক্স পাসওয়ার্ড দেখছেন বলুন তো? এখানের অ্যাটলিস্ট 70% পাসওয়ার্ডই কমপ্লেক্স পাসওয়ার্ড। তো আপনি কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করতেছেন, বাট সেটা সেভ করে রাখতেছেন ব্রাউজারে বা আপনার পাসওয়ার্ড ম্যানেজারে, আর কম্পিউটারে হচ্ছে গিয়ে ম্যালওয়্যার হোস্ট করতেছেন। ইউ আর লিটারালি হোস্টিং ম্যালওয়্যার। হ্যাঁ, আপনারা তো ম্যালওয়্যার ডাউনলোড করেন, আপনারা লিটারালি হোস্ট করেন। আমি একজনের লিক পেয়েছিলাম 2023-এর জানুয়ারিতে, তার লিক আছে, মার্চে তার লিক আছে, নভেম্বরে লিক আছে, 2024-এর জানুয়ারিতে আবার লিক আছে। সো আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড যে একই মানুষের এতবার লিক হচ্ছে কেন। অ্যান্ড পরবর্তীতে আমি যে জিনিসটা নোটিস করেছি খুব, দ্য মিউজিক ওয়াজ ভেরি নাইস। আমার স্টেটমেন্টের সাথে কিন্তু যাচ্ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ঠিক আছে? সো পরবর্তীতে আমি যেটা চেক করে দেখলাম যে সে যতবার হচ্ছে নতুন নতুন 10-20টা পাসওয়ার্ড অ্যাড করে ততবার হচ্ছে তার ডেটা আবার নতুন করে অ্যাড হচ্ছে। তার মানে সে টানা 1 বছর ধরে এই সেম ম্যালওয়্যারই তার কম্পিউটারে হোস্ট করে রেখে দিচ্ছে, এবং সেখান থেকে জাস্ট ডাটা পুশ হয়ে অ্যাড হচ্ছে নতুন নতুন করে। সো থ্রেটসগুলো এখন নতুন। আপনাদের মিটিগেশনের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, ইট ইজ কোয়াইট টাফ, কারণ আমাদের ক্র্যাক সফটওয়্যার ইউজই করতে হয়। তো ক্র্যাক সফটওয়্যার যদি আপনাদের ইউজই করতে হয়, ইউজ ইট। আমি অবভিয়াসলি সাজেস্টও করি যে ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন যদি ফ্রিতে চালাতে পারেন, বাট তাহলে কি করতে পারেন এটা আপনারা টেক কমিউনিটির মানুষজন আপনারা ম্যাক্সিমামই জানেন, বাট ইন কেস কেউ যদি জেনে না থাকেন, ফর এক্সাম্পল আমি যে কাজটা করি, আমার যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেই হয় আইদার ভিএমওয়্যার অথবা ডুয়েল বুট, আমার যে কোনো একটা আলাদা অপারেটিং সিস্টেম থাকে যেটাতে খালি ক্র্যাক আর ক্র্যাক। লিটারালি হচ্ছে মানে আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা দেখাতে পারলে মজা পেতেন। এই কম্পিউটারটা অন করলেই একটা র্যাট হচ্ছে পপ আপ করে অল দ্য টাইম। এখন র্যাটটা কেন পপ আপ করে বলে দেই, র্যাটটা আমার কম্পিউটারে ইনফেক্ট হওয়ার পর এই র্যাট যেই ফাংশনগুলোকে কল করে আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি। সো এখন র্যাট অন হওয়ার চেষ্টা করে, বাট ডিউ টু মানে ল্যাকিংস অফ ইটস ফাংশনালিটিস ও আর অন হইতে পারে না। এবং ওইটাতে আমি ক্যাজুয়ালি অন্যান্য সব কাজ করতেছি, যেসব কাজ আমার পার্সোনাল কোনো ফাইলের সাথে অ্যাটাচড না। ইউজ করেন ওইভাবে, যদি ইউজ করতে চান ইউ ক্যান ইউজ ইট, বিকজ এমন একটা দেশে আছে যেখানে হচ্ছে গিয়ে আমাদের ডলার ভাঙায় একটা জিনিস কেনা খুব টাফ।
জানি, সো আমি ইমপ্র্যাকটিক্যাল কোনো সলিউশন আপনাদেরকে দিচ্ছি না, আমি একটা প্র্যাকটিক্যাল কথাই বললাম যে অ্যাজ এন স্টুডেন্ট হয়তো বা আপনার হতেই পারে আপনার কি বলে এটা, আপনাদের অ্যাডোবি লাগতেই পারে ম্যান্ডেটরিলি। সো অ্যাডোবির যেই প্রাইস আপনি আমরা এফোর্ড করতে পারবো না। এখন আবার অনেকে পিছন থেকে বললেন না না ভাই আপনি পারবেন, আমিও সমানতালে গরিব আপনাদের মতো। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে $300 ইউটিলাইজ করা আমার পক্ষে সম্ভব না। সো হোয়াট শুড আই ডু, আমি একটা আলাদা ভিএমওয়্যারে অথবা একদম লিটারালি 100 GB হচ্ছে আলাদা একটা পার্টিশন করে সেখানে উইন্ডোজ 10 হয়তো বা সেট আপ করে রেখেছি, যেখানে আমি ক্র্যাক সফটওয়্যার ইউজ করি। অ্যান্ড অবভিয়াসলি ওই 100 GB-কে এমনভাবে সেপারেট করে রাখা যেন সে আমার অন্যান্য হার্ড ডিস্কে টাচ করতে না পারে। ডু দ্যাট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনার যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করাটা ম্যান্ডেটরি হয়েই থাকে। এনিওয়ে, আমি আর টাইম নিব না, বেশি টাইম নেওয়া মানায় না আমার পক্ষে। তো যদি কোশ্চেন থাকে, ওই যে কোশ্চেনের নিচে ছোট্ট করে একটা লেখা দেওয়া আছে, ওইটা একটু কনসিডার করে কোশ্চেন করবেন, ঠিক আছে? সো ইফ এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন, শামীম ভাই। আচ্ছা, হ্যাভ আই বিন পন্ড ছাড়া অন্য কোনো সোর্স আছে কিনা যেখান থেকে আমরা আসলে স্টেলার লগগুলোতে আমাদের ক্রেডেনশিয়াল লিকেজ আছে কিনা এটা চেক করতে পারবো? ফ্রিতে পারবেন না আনফরচুনেটলি। আমি যে সলিউশন দেবো সলিউশনটা হচ্ছে €2500 লাগে, শুনবেন? অবশ্যই, ইন্টেলিজেন্স এক্স, ইনফরমেশন। আচ্ছা, ইন্টেলিজেন্স এক্স এটা ইউজ করতে পারেন। এটা স্টিলার লক, তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ইন্টেলিজেন্স এক্স কিন্তু সকল সোর্স থেকে ডাটা কালেক্ট করে না, কারণ সকল সোর্স থেকে ডাটা কালেক্ট করা সম্ভব না। এমন অনেক হয়েছে, আমার পার্সোনাল ইন্টেলিজেন্স এক্সের সাবস্ক্রিপশন আছে, আমরা অনেকগুলো গরিব মিলে এটা কিনছিলাম, দ্যাটস ওয়াই উই ওয়ার এবল টু এফোর্ড ইট। সো ফ্যাক্ট হচ্ছে গিয়ে যে ওই ইন্টেলিজেন্স এক্সে আমি এমন অনেক সময় দেখেছি যে আমার কাছে যে ডেটা ব্রিজটা আছে সেটা ইন্টেলিজেন্স এক্সের কাছে নেই, এক্সের কাছে যেটা আছে সেটা আমার কাছে নেই, আই মিন ইন্টেলিজেন্স এক্সের কাছে, নট টু মাই এক্স। আচ্ছা এনিওয়ে, সো এইটা আপনার একটু কনসিডার করে দেখতে হবে। এনিওয়ান থ্যাংক ইউ। এলস? ওসেন রিলেটেড কোশ্চেন হলেও করতে পারেন, আই এম অল ইয়ার্স। হ্যাঁ, স্বাধীন ভাই বলতেছিলেন যে বাংলাদেশে সলিউশন আছে কিনা। অ্যাকচুয়ালি আমরাই সলিউশন একটা নিয়ে আসতেছি, যে স্টিলার লগের অ্যানালাইসিস, মানে স্টিলার লগ আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ইমেল অ্যাড্রেস কোনো ধরনের স্টিলার লগে ইনফেক্টেড আছে কিনা সেটা আমরা একটু ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করতেছি। হোপফুলি আপনারা মেবি উইদিন দ্য নেক্সট মান্থ, আর্লি ফার্স্ট উইকের ভিতরে হয়তো বা দেখবেন এরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট গিয়েছে। ওয়েল, এখানে দাঁড়ায় আর নিজের প্রোডাক্টের মার্কেটিং না করি, খারাপ লাগে দেখতে। ভাইয়া Please. পাসওয়ার্ড কই সেভ করব? আচ্ছা, পাসওয়ার্ড কোথায় সেভ করবেন, এটা একটা আসলে ইন্টারেস্টিং কোশ্চেন। আমি অন দ্য বেসিস অফ কী হিসাবে বললাম, পাসওয়ার্ড আপনি ব্রাউজারেও সেভ করেন, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আমাদের প্রবলেমটা যেটা, আমরা একই পাসওয়ার্ড ম্যাক্সিমাম জায়গায় ইউজ করি আর আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি না ইউজুয়ালি। সো আপনার যদি এরকম একটা ব্যাড হ্যাবিট থাকে, যেটা আমার নাই, যেমন আমার ফেসবুকের পাসওয়ার্ড গত 2 বছর ধরে চেঞ্জড না, তার চেয়েও বেশি হতে পারে, অস্বাভাবিক না, বাট আপনি যদি প্রতি মাসে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করেন, স্টিলার লগে যদি আপনার পাসওয়ার্ড চলেও যায় তাতেও কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে না সেখানে। আর মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারেন, বাট ওইটা নিয়েও ডাউট আছে যে পাসওয়ার্ড ম্যানেজার আসলে কতখানি সিকিউর। কারণ আমি যেমন সামটাইমস ওয়ান পাস ইউজ করি, আমাকে একজন বলতেছে এই যে ভাই এটা হচ্ছে কি ওয়ান পাস বাইপাস করার সিস্টেম। আমি বললাম ভাই কিছু একটা ইউজ তো করতে দেন, হ্যাঁ কম্পিউটারই ফালাই দেয়, এর থেকে ভালো হয়। আবার অনেকে একটু বলতে পারে দুষ্টামি করে যে ভাই খাতায় লিখে রাখি, কে না কে ছবি তুলে নিয়ে যাবে তাও আপনি বলতে পারতেছেন না। সো ইট ইজ বেটার টু চেঞ্জ পাসওয়ার্ড ফ্রিকোয়েন্টলি, অ্যান্ড যেখানেই আপনি পাসওয়ার্ড ইউজ করেন না কেন 2FA ইউটিলাইজ করেন, কারণ 2FA ইউটিলাইজ করলে আপনার অ্যাটলিস্ট কুকিও যদি চলে যায়, কুকিটা রিউজ অ্যাটাকের ক্ষেত্রে ব্যাপারটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন? আই হোপ ইউ গট দ্য অ্যান্সার, বাট আর কারো কোনো প্রশ্ন? এখন আমরা যেই প্রবলেমগুলো ফেস করি যে আসলে আমরা তো ওইরকম ফাংশনালিটি ডিলিট করার মতো কোনো অ্যাবিলিটিও খুব একটা নাই আমাদের, তো সেই ক্ষেত্রে আমরা ফাংশনালিটি কিভাবে খুঁজে পাবো যে আসলে কোথায় আছে বা আচ্ছা, কি করতেছে? আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন যে আপনি আসলে আপনার সিস্টেম র্যাটে ইনফেক্টেড কিনা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। মানে ম্যালওয়্যারের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় যে আপনি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ইউজুয়ালি আমরা যে কথাটা বলি যে কি লগর আর র্যাটের ভিতর ডিফারেন্সটা কি। কি লগর হচ্ছে আপনার কি স্ট্রোকগুলোকে সেভ করে দেন একটা স্টেজ পর পর গিয়ে হয়তো বা মেইল করে বা এসএমটিপির মাধ্যমে সে পাঠিয়ে দিচ্ছে। বাট র্যাটের যে ব্যাপারটা হয়, র্যাট কিন্তু কন্টিনিউয়াসলি তার হোস্টের সাথে লিঙ্ক মানে কিপ অ্যালাইভ হয়ে এস্টাবলিশড হয়ে বসে থাকে।
সো আপনি লিটারালি যদি আপনার টার্মিনাল ওপেন করেন এবং কম্পিউটার প্রথম যখন স্টার্ট করতেছেন তখন আপনি যদি আপনার টার্মিনাল ওপেন করেন বা সিএমডি ওপেন করেন এবং ওপেন করার পর আপনি ওয়্যার শার্কের ব্যাপারটা যদি ডিফিকাল্ট লাগে আরেকটু ইজি সলিউশনে যদি আমরা যাই যে আমাদের টার্মিনালে লিটারালি নেট স্ট্যাট এএন একটা অপশন থাকে, মানে একটা কমান্ড আমরা চাইলেই দিতে পারতেছি টার্মিনালের ক্ষেত্রে। আচ্ছা সরি, এটা অফ। সো আপনি যদি নেট স্ট্যাট স্পেস হাইফেন এএন দেন, অ্যাটলিস্ট আপনার কম্পিউটার অ্যাট দ্যাট মোমেন্ট কার কোন কোন আইপির কোন কোন পোর্টের সাথে কমিউনিকেট করতেছে এটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনি ওই আইপিগুলোকে নিয়ে সেই আইপিগুলোর যদি একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করেন যে এটা কি, লাইক আপনি যদি মাইক্রোসফট ইউজ করেন, আপনি কম্পিউটার যখন ইনিশিয়ালি ফার্স্ট টাইম অন করতেছেন, লাইক আপনার মাইক্রোসফটের আইপির সাথে কানেক্টেড থাকবে, খুবই স্বাভাবিক সে আপডেট চেক করতেছে। অথবা আপনি ধরুন অ্যাডোবি চালাচ্ছেন, অ্যাডোবির ক্লাউডের সাথে সে কানেক্টেড হওয়ার ট্রাই করবে। বাট একটা আইপি অ্যাড্রেস যেটা আপনি চিনেন না, এটার সাথে কানেক্ট হওয়ার কোনো অর্থ নেই। এটার সাথে কেন কানেক্ট হলো? ইউ নিড টু কোশ্চেন দি আইপি অ্যাড্রেস যে ওয়াই আর ইউ কানেক্টেড টু মাই কম্পিউটার, এবং সে কি অ্যাকচুয়ালি সেন্ড করতেছে না রিসিভ করতেছে। আপনি যদি এইটাও দেখেন যে সে লিসেনিং স্টেটে আছে নাকি স্ট্যাবলিশ স্টেটে আছে। আর নেট স্টেট এন্ড আপনি যখন দিবেন আপনার ডান দিকের কলামে হচ্ছে লিটারালি লেখা থাকে যে স্ট্যাবলিশড অথবা লিসেনিং অথবা হচ্ছে আইডল, সামথিং লাইক দিস, এরকম লেখা থাকে। সো এটা দিয়ে আপনি চাইলে দেখতে পারেন যে আপনার কম্পিউটার কোন কোন আইপির সাথে কম্পিউটারটা অন করার কিছুক্ষণ পর থেকেই কমিউনিকেট শুরু করে। কারণ কেন কম্পিউটার ফ্রেশ অন রাখার কথা বলতেছি, বিকজ আপনি যদি একবার ব্রাউজার ওপেন করে ফেলেন, আপনি খালি চিন্তা করে দেখেন আপনার কম্পিউটার অ্যাট দ্যাট মোমেন্ট কয় হাজার আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করতেছে। বিকজ আপনি ফেসবুকে যাচ্ছেন, আপনি ইউটিউবে গিয়ে বিরহের গান শুনতেছেন। সো দের আর লট অফ আইপি অ্যাড্রেস যেখানে সে কমিউনিকেট করতেছে অ্যাট দ্যাট পয়েন্ট। সো এটা একদম কম্পিউটার অন করার পর ওয়্যারশার্ক ইজ দ্য বেস্ট সলিউশন অ্যাট দিস স্টেজ অ্যাটলিস্ট। বাট ওই টেকনিক্যাল স্কেলেও যদি আপনি যেতে না চান, বেসিক নেট স্ট্যাট আপনি ইউজ করে দেখতে পারেন। অ্যাটলিস্ট আই থিঙ্ক দ্যাট, আই হোপ ইউ গট দ্য অ্যান্সার। এনিওয়ান এলস? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি কমিউনিটি আছে এর মধ্যে প্রায় 40%-এর ডাটা হচ্ছে আপনাদের কাছে আছে। তা আমি ধরে নিচ্ছি যে 40%-এর সবারই সাইবার সিকিউরিটি নিয়ে নলেজ আছে। তো এছাড়াও আরও যে ডাটাগুলো আছে বা লিক হচ্ছে যেগুলো, আমরা আসলে অনেক বড় পাসওয়ার্ড দিয়েও দেখা যায় ডাটা লিক হয়ে যাচ্ছে বা ইজি পাসওয়ার্ড দিয়েও দেখা যায় ডাটা লিক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ডাটাটাকে সেভ করার ওয়েটা কি? তা আমরা তো এখানে বলতে পারি যে ইন্টারনেট ওয়ার্ল্ডে তাহলে আমরা কোনোভাবেই সেফ না। আমরা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিলেও সেফ থাকতেছি না, আর ছোট পাসওয়ার্ড বা ইজি পাসওয়ার্ড দিলেও আমরা সেফ থাকতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেফ থাকার ওয়েটা কি? ভালো প্রশ্ন। আর বাই দ্য ইনফোসেক কমিউনিটির যারা আছেন, ডোন্ট গেট অফেন্ডেড। আমার কথাটা বলার পিছনে রিজন আছে। প্রথম রিজন হচ্ছে আপনি বার্বস্যুট প্রো যে চালান, নিয়ে কি দিয়ে চালান? ক্র্যাক করেই তো চালান। আর বার্বস্যুট প্রো কার কার কম্পিউটারে আছে? হাত তোলেন তো দেখি। ওই যে 40% অলরেডি হাত তুলে ফেলছে, দেখছেন? সো বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি যখন স্টিলার লগের মানে অ্যাটাকের শিকার হচ্ছেন, অ্যাট দ্যাট পয়েন্ট এটা আসলে স্ট্রং পাসওয়ার্ড বা উইক পাসওয়ার্ডে ডিটারমাইন্ড না। আপনি যে পাসওয়ার্ডটা সেভ রাখতেছেন আপনার ব্রাউজারে চলে, কিন্তু এমন না যে আপনি পাসওয়ার্ড একটা টাইপ করতেছেন আর সেটাই চলে যাচ্ছে। আপনি মনের ভিতর যে পাসওয়ার্ড রেখে দিয়েছেন সেটা তো আর যাওয়ার কোনো সুযোগ নেই, আনলেস অ্যান্ড আনটিল সে আপনারা বললো যে পাসওয়ার্ড না দিলে ব্রেকআপ করে ফেলবো, রাইট? সো ওই রকম ঝামেলা না থাকলে কোনো সমস্যা নেই। এখন সেভ থাকার পয়েন্ট আসলে আপনি কি করতে পারেন, পাসওয়ার্ড ম্যানেজার যদি ইউজ করে থাকেন, মোস্ট অফ দ্য কেসে যেসব স্টিলারগুলো আছে স্টিলারগুলো শুধু ব্রাউজার লেভেলে কাজ করে। অ্যাটলিস্ট আমাদের যে পাসওয়ার্ড ম্যানেজারগুলো আছে, আপনাদের যাদের স্টুডেন্ট মেইল আছে তারা চাইলে OnePass 1 বছরের জন্য ফ্রিও ব্যবহার করতে পারেন। ওরা GitHub, ওই স্টুডেন্ট মেইল দিয়ে আপনি GitHub-এর অ্যাকাউন্ট খুললেন এবং GitHub দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করলেন যে আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই নিড আ OnePass সাবস্ক্রিপশন, আপনাকে লিটারালি 1 বছরের জন্য দিয়ে দিবে। আপনি যদি ওই রকম সিস্টেমে ইউটিলাইজ করেন, আপনি মোস্ট অফ দ্য কেসেস দেখবেন যে আপনার পাসওয়ার্ড লিক হচ্ছে না। কারণ খুবই কমপ্লিকেটেড স্টিলার ম্যাসিভ লেভেলে ছড়ানোর জন্য তৈরি করা হয় না। খুব কমপ্লিকেটেড স্টিলারগুলো ছড়ানো হয় স্পেসিফিক একটা গোষ্ঠীকে টার্গেট করে। সো আমরা তো এখানে যারা আছি মোটামুটি ইজ আ পার্ট অফ দ্য মাস। আমাদেরকে আমরা অ্যাটলিস্ট গত 2 থেকে 3 বছরে যে কটা স্টিলার অ্যানালাইসিস করেছি, হার্ডলি 1টা থেকে 2টা স্টিলার আমরা দেখেছি যেগুলো পাসওয়ার্ড ম্যানেজার লেভেলে পর্যন্ত টাচ করতেছে। অ্যান্ড টাচ করলেও তারা পারতেছে না, বিকজ পাসওয়ার্ড ম্যানেজারগুলো খুব ফ্রিকোয়েন্টলি আপডেট নিচ্ছে। So you can use a password manager very easily. Password manager use করলে I think you will be safe, but ওই সবচেয়ে বড় সেফ থাকার রাস্তা একটাই, ডোন্ট ইউজ এনি আনঅথরাইজড সফটওয়্যার। এটার থেকে মানে বড় সাজেশন আমি আসলে দিতে পারতেছি না আনফরচুনেটলি। অ্যান্ড ওই যে যদি ইউজ করতেই হয়, ইউজ আ ডুয়েল বুট উইন্ডোজ, যেখানে কোনোদিন কোনো পাসওয়ার্ড সেভ করবেন না বলে শপথ নেবেন। ওইটা ডুয়েল বুট করার আগে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে বললাম আমি শপথ করিলাম যে এই অপারেটিং সিস্টেম আমার কোনো পাসওয়ার্ড সেভ হবে না। এবার ওইটাতে আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন না।
ইউ উইল বি হ্যাপিলি সিকিউরড। আচ্ছা, এখান থেকে একজনের একটা কোশ্চেন ছিল। How can I learn the skills that you have? এটা আনসার আমি দিই। আপনার বয়স কত হয়েছে? 17. 70? 70? No, 17? 17, 17. আমি একটু একটু অফ টপিকে কয়েক সেকেন্ডের কথা বলবো। আমি এই কমিউনিটির সাথে কাজ করতে গিয়ে এত বেশি অ্যামেজ হয়ে গেছি। আজকে ফিনিক্স সামিটে যত গ্রাফিক্স দেখছেন, এটা একটা স্কুল ছাত্রের এবং কলেজের ফার্স্ট ইয়ারে পড়া স্টুডেন্টের করা। এবং যেই ইনথুজিয়াজম নিয়ে এই ছেলে পেলে বলবো, যেহেতু আমি 40 ক্রস করেছি, এক বুড়া এখন আমি, মনের দিক থেকে আমি কিন্তু এখনো ছোট আছি, Sweet এটা 16 মুশফিক ভাইও বলে গেছিল। তো 17 ইয়ার্স, আমি ওর সময় মনে হয় মুভিও ঠিকমতো দেখতাম না, এই জিনিসগুলো নিয়ে আমার চিন্তাও ছিল না। সে একটা গোল সেট করেছে যে কীভাবে ফাইম ভাইয়ের মতো হবে। ডেফিনেটলি এখন থেকে উনি যা যা করে তাই তাই করবেন, শুধুমাত্র ডিলে করা ছাড়া। আমি মাত্র ওইটাই বলা লাগছিলাম, আর আপনি আমার ওইটাতেই আটকালেন। আচ্ছা, ওসিন্টের লেভেলে যদি আসলে আপনাদের নলেজ গেইন করার খুব বেশি ইচ্ছা থাকে, আপনাদের এইখানেই একজন আছেন যিনি একটা মানে যাকে আমরা পার্সোনালি একটা ওসিন্টের বই দিয়েছিলাম। এটা দেয়ার ওয়াজ আ রিজন বিহাইন্ড ইট। ব্যাপারটা হচ্ছে কি, আপনার প্রচুর বই পড়ার অভ্যাস আছে, বই পড়ার মতো আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, ফাইন। আপনার যদি বই পড়ার মতো ইচ্ছা থাকে, একটা বই সাজেস্ট করতে পারি আমি। এটা ওসেন্ট, দিস ইজ সোললি ফোকাসড অন ওসেন্ট। এটা হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বাই মাইকেল বেজেল। আপনারা শুধু inteltechnics.com এই ওয়েবসাইটটা মাথায় রাখলে আপনারা এই বইটা খুঁজে পাবেন। এটা ওইখানে আপনারা দেখবেন। ব্যাপার হচ্ছে গিয়ে ওই বইটার লেটেস্ট ভার্সন পিডিএফটা খুঁজে পাওয়াটা কিছুটা টাফ, বাট দ্যাট ইজ ইউর অ্যাসাইনমেন্ট টু ফাইন্ড ইট আউট। কারণ আপনি যখন ওই বইটা খুঁজে বের করতে পারবেন, দ্যাট উইল বি ইউর ফার্স্ট স্টেপ টু ওসেন্ট। আচ্ছা, সেকেন্ডারি যে বিষয়টা আছে, আপনার প্রচুর কিউরিয়াস হতে হবে। আমাদের ইনফোসেক কমিউনিটি, আই থিঙ্ক ইনফোসেক কমিউনিটি সবাই যেখানে অ্যাগ্রি করবে যে প্রচণ্ড কিউরিয়াস না হলে সম্ভবত ইনফোসেক কমিউনিটিতে তার আসলে মানে জায়গাটা একটা সময় গিয়ে খুব সীমিত হয়ে যায়। ইউ হ্যাভ টু বি আ লট অফ কিউরিয়াস টু ফাইন্ড দিস থিংস। আই মিন, যেমন আমি আজকে আমি বাগ বাউন্টির কিচ্ছু বুঝি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার মাথার উপর দিয়ে যায় বাগ বাউন্টির জিনিসপত্র। মাঝে মাঝে শামীম ভাই নেটওয়ার্কিং নিয়ে অনেক কথা বলেন, আমি কিছুটা রিলেট করার পর একটু পরে হারায় যাই স্রোতের সাথে। বাট ডাটা নিয়ে যখন কথা হয়, আমি একদম হাঁ করে তাকায় থাকি যে আরে ডাটা আছে, গিলা খেতে হবে। আমার ব্যাপারটা থাকে কাইন্ড অফ এইরকম। হ্যাঁ, সো আপনার কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর এক্সট্রিমলি কিউরিয়াস হতে হবে যে আমার এই পয়েন্টটা ভালোই লাগে। এবং আই এম ভেরি সরি টু সে, আমি জানি না কি অফেন্ডেড হবেন কিনা, যদিও আজকে ব্লু টিমের এই কালকে হচ্ছে অফেন্সিভ কথাবার্তা হবে। হ্যাঁ, বাট আমি আজকে একটু অফেন্সিভ কিছু কথা বলে চাই যে আমাদের এখনকার জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আপনারা লার্নিংয়ের আগে আর্নিং কার্ভেচারের দিকে চলে যান। ভেরি ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, আমি ভাইয়া তো মানে এখানে সামনে যারা বসা আছেন আপনারা তো সবাই অনেক বেশি এক্সপার্ট, আমি আপনাদের তুলনায় খুবই নগণ্য। বাট ফ্যাক্ট ইজ, তারপরও আমার 12 বছর পার হয়ে গিয়েছে, আমি এই কমিউনিটিতে আছি। আই থিঙ্ক আমি এখনও গরিব। আমি কথাটা কেন বলি, বিকজ আই অ্যাম স্টিল নট রেডি টু আর্ন ফ্রম দিস। আমার এখনও সেই স্কেলের নলেজ হয়ে যায় নাই যে আমি এখন চিন্তা করবো যে ওকে ঠিক আছে, এখন থেকে বসে বসে পয়সা 25 দিনের পয়সা ডাবল করার সময় এখন আমার হয় নাই। আপনি আমার কাছে যখন কেউ আসে, মোস্ট অফ দ্য কেসেস আমাকে বলে যে ভাইয়া আমরা যদি এখন সাইবার সিকিউরিটি শিখি, আমাদের সামনের ক্যারিয়ার কি? দেন আপনি ওইখানে শেষ। আমি বলতেছি না আপনাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে না, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে যার স্কিল আছে সে কিছু না কিছু করে খাওয়ার ক্যাপাসিটি রাখি, একবার রাখবেই। হ্যাঁ, যিনি রিক্সা চালাতে পারেন সে আপনার মতো ইনফোসেক কমিউনিটির কেউ না, বাট সে কিন্তু রিক্সা চালিয়ে তার সংসার পর্যন্ত চালাইতেছে। আর আপনি তো একটা অন্য লেভেল স্কিল নিয়ে চলতেছেন, যে স্কিলটা মানুষ ড্রিম করে। লেস দেন 1% পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড হচ্ছে এই স্কিলটা মানে হোল্ড করতে পারে মোস্ট অফ দ্য কেসেস। অ্যান্ড ফিলোসফিক্যাল কথা বলে ফেলছি, এবার একটু ইসের কথায় আসি। যে বইটা যেটা বললাম, একটাই বই আপনারা চাইলে পড়তে পারেন ওসেন্টের জন্য। সেকেন্ডারি বিষয় হচ্ছে ট্রাই করেন, বিভিন্ন সেক্টর একটু একটু করে ট্রাই করবেন। লাইক আপনি কি ট্রাই করে দেখছেন আমার ওয়েব ভালো লাগে না, নেটওয়ার্ক ভালো লাগে না, সিস্টেম ভালো লাগে? হ্যাভ ইউ ট্রাইড সামথিং লাইক দিস? নেটওয়ার্ক এবং ওয়েব ট্রাই করছি, এই দুইটা। কোনটা ভালো লাগছে আপনার কাছে? আমার কাছে নেটওয়ার্ক ভালো লাগছে আর কি। নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েল, নেটওয়ার্ক আমারও পছন্দের জায়গা, বাট আমি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যখন মানে
এইরকম চারজন হচ্ছে কি এখানে বসা, দিস 4 people when they are in front of me, I don't have the guts to talk about networking. এক্সপ্লয়টেশন তো অনেক দূরের কথা, ঠিক আছে, এক্সপ্লয়টেশন ক্যান বি আ ড্রিম হিয়ার। সো নেটওয়ার্ক নিয়ে আপনার যেহেতু ইন্টারেস্ট, আপনি তার নেটওয়ার্কিংয়ের দিকে আগে নেটওয়ার্কের বেসিকে ঢোকেন। দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন, দেয়ার আর কথাটা কীভাবে বলা যায় যে 65,535টা পোর্ট আছে, রাইট, 65,535 পোর্টস আর দেয়ার। ওয়েব চলে হচ্ছে যে কোনো একটা পোর্ট বা দুইটা পোর্টে। আপনার অপশন কি পরিমাণ আছে নেটওয়ার্কিংয়ের দিকে গেলে আপনি বুঝতেছেন, আপনার 65,535টা উইন্ডো আছে এক্সপ্লয়েট করার মতো, যদি সেগুলোর ভিতর ওপেন থাকে। অ্যান্ড আপনি যখন নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন, সামহাউ ইউ উইল অলসো বি ইনভলভ ইন দ্য ওয়েব অ্যাপ্লিকেশন অলসো। লাইক আপনি স্ক্যান করলেন, ফর এক্সাম্পল আপনি এনম্যাপ ফায়ার আপ করলেন, এনম্যাপ ফায়ার আপ করে একটা আইপি অ্যাড্রেস স্ক্যান করলেন, আইপি অ্যাড্রেস স্ক্যান করে দেখলেন পোর্ট 80 ওপেন, পোর্ট 443 ওপেন, অ্যান্ড দেন পোর্ট 8080 ওপেন। আই মিন মোস্ট অফ দ্য কেসেস এই পোর্টগুলোতে ওয়েব অ্যাপ্লিকেশনই হোস্ট হচ্ছে, রাইট। সো আপনি যখন ওই পোর্ট 80 নিয়ে বসবেন, আপনি তখন চেষ্টা করবেন পোর্ট 80 দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনটা হ্যাক করে কীভাবে ঢোকা যায়। আপনি এমন একটা টপিকের দিকে আপনার ইন্টারেস্ট পয়েন্ট ঢুকিয়েছেন যেখানে অ্যাকচুয়ালি ইনফোসেকের সব কিছু অ্যাড করা যায়। দিস ইজ আ ভাস্ট প্লেস। এখন এই ভাস্ট প্লেস হলে সমস্যাটা কি হয়, আপনি হারিয়ে যাবেন একটা জায়গায় গিয়ে, এবং হারিয়ে যাওয়ার কারণে ইনফোসেকের অনেক পোটেনশিয়াল আমাদের চোখের সামনে হারিয়ে গেছে আমরা দেখছি। এই ক্ষেত্রে একটা ছোট্ট সাজেশন আমি যেটা দিতে পারি, এটা আপনাদের সবার জন্যই। ধরুন যখন আপনি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, পুরা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করেন না, যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করেন, ছোট্ট একটা পোর্শন নিয়ে কাজ করেন, একটা হোম ল্যাব সেট আপ করেন। আই মিন আপনার ল্যাপটপে আপনি মাল্টিপল ভিএমওয়্যার সেট আপ করলেন, একটার কাজ হচ্ছে গিয়ে আই মিন সে নেটওয়ার্কটা মনিটর করবে, আপনি সেটা করে একটু দেখেন না, মজা লাগবে আপনার কাছে জিনিসগুলো দেখে। আই মিন নেটওয়ার্কিং নিয়ে মনে হয় শামীম ভাই একটু যদি গাইড করতেন নেটওয়ার্ক এক্সপ্লয়টেশন আর নেটওয়ার্ক সিকিউরিটির দিকে। আমাদের একটা ছোট্ট সেশন আছে বার্ডস অফ ফেদার, সেখানে আপনার এই পার্টটা নিয়ে বিশদ আমরা আলোচনা করব, ঠিক আছে? আমরা আর একটা প্রশ্ন নেব ফাইম ভাইয়ের আরেকটা জন্য। কোশ্চেন ছিল একটা। আপনার জি জি, please। মানে আমি ইদানিং একটু পড়ালেখার পাশাপাশি মানে এগুলো নিয়ে বেশি সিরিয়াস হওয়ার কারণে আমি পড়ালেখা থেকে সরে যাচ্ছি আর কি। মানে আমার এখন প্রশ্ন হতেছে যে হোয়াই আই নিড একাডেমিক এডুকেশন, হোয়াই আই নিড আ ডিগ্রি। মানে ব্যাপারটা চিন্তা করতে খুব ভালো লাগে যে ওয়েন আই হ্যাভ কিছু কি বলতে চাচ্ছিলেন প্লিজ। আমি সৌদি আরবে জন্মগ্রহণ করছি। ওকে, লেট মি গিভ দ্য অ্যান্সার। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে এডুকেশনাল, আমরা যে জিনিসটাকে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরি, আপনি যখন একটা কোম্পানিতে অ্যাপ্রোচ করেন, সে কিন্তু সেটাকে আপনার মানে 4 বছর আপনি এডুকেশনের সাথে রিলেটেড ছিলেন, বা 4 বছর আপনি সিএস করেছেন বা আপনি এমএস করেছেন, সেটাকে কিন্তু তারা দেখে না। আপনি যখন একটা স্কুল লাইফ পার করতেছেন, একটা কলেজ লাইফ পার করতেছেন, তারা দেখতেছে ইউ আর বিং ডিসিপ্লিনড হিয়ার। আপনি 4টা বছর যখন একটা ভার্সিটিতে সকাল 8:30 বাজে উঠে যাচ্ছেন, আই মিন যেইভাবেই যান, খুশি মনে যান আর কিছু বলতে বলতে যান, বিড়বিড় করতে করতে, আপনি কিন্তু যাচ্ছেন, ইউ আর ফোর্সড টু গো দেয়ার। কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, যে সে যেহেতু সকাল 8:30টায় ঘুম থেকে উঠে যেতে পারতেছে, তার মানে আই ক্যান টেক দ্য রিস্ক যে এই ছেলে ডিসিপ্লিনভাবে কাজ করবে। দিস ইজ আ ভেরি বিগ রিজন। আচ্ছা, সেকেন্ডারি বিষয় যেটা হচ্ছে, ইউনিভার্সিটি আপনাকে ইট ইজ নট জাস্ট প্রোভাইডিং ইউ নলেজ, ইট ইজ অলসো প্রোভাইডিং ইউ আ সার্কেল। নেটওয়ার্কিং ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর টু কি বলা যায় আপব্রিং ইউর লাইফ। আই মিন আজকে আমার সার্কেলে আপনাদের মতো লোকজন আছে দেখেই আমি এইখানে এসে কথা বলতে পারতেছি। ইউ নো হোয়াট ওয়াজ মাই বিগেস্ট উইকনেস? আমি কথা বলতে পারতাম না মানুষের সামনে, দ্যাট ওয়াজ মাই বিগেস্ট উইকনেস। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি এখন কথা বলতে পারি না? আমি এখন কনফিডেন্টলি বলতে পারি যে এইখানে থাকা ম্যাক্সিমাম মানুষের থেকে ভালো কথা আমি বলতে পারি, এটা আমি খুব ভাব নিয়ে বলি মাঝে মাঝে। সো এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা আমাকে কখনোই ওই আমি কম্পিউটারের সামনে বসে থাকলে বা আমি হুমায়ুন আহমেদের বই পড়তে থাকলে আমার আসতো না। হুমায়ুন আহমেদের বই পড়লে আমার ভিতর ফিলোসফি কাজ করতো। ফিলোসফি কাজ করলে দেখতেন এখন ওই রমনার পাশে দেখবেন কিছু মানুষ ঘুমায় থাকে, আমার ওই অবস্থা হতো। ফিলোসফিক্যালভাবে চিন্তা করতে করতে পাগল হয়ে যেতাম একটা স্টেজে গিয়ে, রাইট? সো
একটা মিসকনসেপশনে আমরা যেটা থাকি যে ওয়াই ডু উই নিড এডুকেশনাল রিকোয়ারমেন্টস, অথবা আমাদেরকে কেন বলা হয় যে ইউ নিড গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। দিস ইজ বিকজ অফ দ্য ডিসিপ্লিন, বিকজ অ্যাট লিস্ট ফর দ্য 10 ইয়ার্স, মানে আপনি 10 বছর একটা ডিসিপ্লিনের ভিতর বড় হচ্ছেন। হ্যাঁ, তবে কমিউনিটিতে এরকম হয়তো বা আপনারা ফেস করতে পারেন যে দেয়ার উইল বি সাম পিপল যারা আপনাদেরকে বলবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ নট রিকোয়ার্ড। বাট চিন্তা করে দেখেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আমি যে ইংরেজিতে কথা বলতেছি আপনি বুঝতেন? আপনার বুঝতে হবে যে 4 বছরে আপনাকে শুধু বই মুখস্থ করানো হচ্ছে না এখানে। এটা আপনার একটা কমপ্লিট প্যাকেজ, এইটাকে আপনি অ্যাভয়েড করে চিন্তা করতে পারবেন না। আর আপনি যেটা বললেন যে আপনি পড়াশোনা থেকে সরে যাচ্ছেন, আপনি কিন্তু ভুল এই জায়গায়। ইউ আর নট গেটিং ডিরাইভ ফ্রম ইউর এডুকেশন। আপনি কিন্তু ঠিকই পড়তেছেন, হয়তো বা আপনার ইনস্টিটিউশনাল পড়াটা পড়তেছেন না, বাট আপনি পড়তেছেন। সো নেভারদালেস ডোন্ট থিঙ্ক যে আপনি কিছু পড়তেছেন না, আপনি পড়তেছেন। বাট ইয়েস, আপনি যদি সরে যান তাহলে আপনি বুঝবেন আপনি ইনডিসিপ্লিনড হয়ে যাচ্ছেন। ওই জায়গাটাতে একটু হাত দিতে হবে যে ইনডিসিপ্লিনড হওয়া যাবে না। আপনি আপনার পুরো সময়টাকে একটু ব্রেকডাউন করেন। আই থিঙ্ক 24 ঘন্টা ইজ ইনাফ টাইম। আমি সব কিছু আমার ডিসিপ্লিনড ওয়েতে করেও আমি একটা ইনফোসেক কমিউনিটিতে সময় দিতে পারবো। আই থিঙ্ক যারা ইনফোসেক কমিউনিটিতে একটা লম্বা সময় ধরে আছেন, ইভেন শামীম ভাইও, হ্যাঁ যারা আছেন, আমার মনে হয় না যে ওনারা আসলে 24 ঘন্টার ভিতর ফুল টাইম ইনফোসেক কমিউনিটিতে দিত, রাদার দেন একটা নির্দিষ্ট পোর্শন দিত। কারণ আপনি যখন ক্রিয়েটিভ কোনো নলেজ নিয়ে আগাচ্ছেন, অনেকে মনে করে যে ওয়েল ফাইন, আই এম স্টার্টিং মাই জার্নি টু লার্ন হ্যাকিং, so I'll have to provide 8 hours a day because I'm learning a lot of things and I'm having fun. You know what is the problem? After 7 days you will be exhausted, you will be burned out, because that is a creative knowledge, and to gain creative knowledge you need a peaceful mind. ফজরের নামাজ শেষ করে আপনি 1 ঘন্টা টাইম দেন, আপনার মাথাটা তখন ঠান্ডা আছে। বা অন্য রিলিজনের কেউ যদি হন, আপনাদেরও ওই টাইমে কিছু না কিছু থাকে, আই নো দ্যাট। হ্যাঁ, সো এরপরে টাইমটা দেন, আপনার তো মাথা তখন ঠান্ডা। ঠান্ডা মাথায় একটা ক্রিয়েটিভ জিনিস শিখবেন, এরপর সেটাকে আপনি অভ্যাসে পরিণত করবেন, আপনি দেখবেন আর আপনি ইনডিসিপ্লিন হবেন না। যদিও দ্যাট ওয়াজ আউট অফ মাই টপিক অ্যান্ড দিস কোশ্চেন ওয়াজ অলসো আউট অফ মাই টপিক, বাট দ্য অ্যান্সার ইজ ফর অল অফ ইউ হু আর ট্রাইং টু লার্ন সামথিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, মাইকটা একটু দিলওয়ার ভাইয়ের কাছে দেবেন। কেন ভাই? দিলওয়ার ভাই এই প্রশ্নটার আনসার দিতে চেয়েছেন একটু। ওকে, সে তো খুব হার্শভাবে অ্যান্সার দেয়। বলবো, আমি কি বলবো? জি। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো যে সাইবার সিকিউরিটির যে থ্রেটগুলি নিয়ে আপনি হ্যাকিং নিয়ে কথা বলেছেন, এখন নতুন একটা টেকনোলজি আসতেছে, সেটা হলো কোয়ান্টাম কম্পিউটিং, যেটা কোয়ান্টাম কম্পিউটিং, সেফটিং, মেশিন লার্নিং এবং এআই এর উপরও ইন্ট্রোডাকশন চলতেছে, ইন্টারন্যাশনালি হচ্ছে। তো ওই জায়গাটা কি সাইবার থ্রেটটা ভালনারেবিলিটি কমে যাচ্ছে না? আপনি কি মনে করেন, আপনার অপিনিয়ন কি এই বিষয়ে কোয়ান্টাম কম্পিউটিং? ওয়েল, আপনি যে পোর্শনের কথাটা বলছেন দ্যাট ইজ সোললি বেসড অন হার্ডওয়্যার আর সফটওয়্যার। আমি যখন বা আমরা যখন ডাটা নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ সোললি বেসড অন দ্য হিউম্যান ইটসেলফ। কোয়ান্টাম কম্পিউটারটা যে ভদ্রলোক ইউজ করবেন, তার নিজের পাসওয়ার্ড যদি তার কাছে না থাকে, কোয়ান্টাম কম্পিউটার তার নিজেকে কীভাবে সিকিউর করবে অ্যাট দ্যাট পয়েন্ট? মানে আমরা যদি চিন্তাটা এইভাবে করি যে আমার হচ্ছে একটা খেতে হবে এনার্জি গেইন করার জন্য, আর একটা হচ্ছে টেকনোলজির সিকিউরিটি। টেকনোলজি যতদিন আছে সেটা যেই ফর্মেই ডিফাইন হোক না কেন, শিফট হোক না কেন, তার সিকিউরিটি লাগবে। এবং সেই সিকিউরিটি আপনি অফেন্সিভ ওয়েতেও চেক করতে পারেন, আবার ডিফেন্সিভ ওয়েতেও মেক শিওর করতে পারেন। আমি ছোট্ট একটা গল্প বলবো। আমি সাধারণত খুব অ্যাগ্রেসিভ ওয়েতে কোনো কিছু করতে পছন্দ করি না, বা আমার কথা বা আমার চালচলন বা আমার ইন্টারাকশান। সো হঠাৎ করেই যেটা হয়েছে, 4 দিন আগে আমার কাছে একটা ফোন কল আসছে। ফোন কলটা আসার আগে কয়েকটা ইমেল আসছিল এবং সাথে সাথে কয়েকটা হোয়াটসঅ্যাপের নকও আসছিল। তো আমি এই কাজগুলো বিজি থাকার কারণে আমি রেসপন্স করতে পারি নাই। তো আমি ফোনটা রিসিভ করার পর তাকে জিজ্ঞেস করলাম, তিনি তার পরিচয় দিল। তার পরিচয় দেওয়ার পর প্রথম কথা ছিল যে আপনার এই সাইবার সিকিউরিটি সামিটটা মিনিংলেস হয়ে যাবে যদি আপনি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কথা না বলেন। আমি না প্রথমে কথাটা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেছি যে এটা কি বললো। মানে একটা ইভেন্ট সেটা যে অবস্থায় না হোক না কেন, মিনিংফুল না হতে পারে, কিন্তু মিনিংলেস হয়ে যাবে, দিস ইজ সামথিং খুব স্ট্রং। তা আমি প্রথমে বোঝার চেষ্টা করলাম উনি আসলে কি বলতে যাচ্ছে এবং উনি কিসের সাথে কানেক্টেড।
তো ওনার সাথে বেশ কিছু কথাবার্তা হওয়ার পর দেখি উনি বারবারই একই কথা এমফাসাইজ করছে। তো আমার যেটা সমস্যা হয়েছিল যে আমার ফুল ডে স্লট বুক হয়ে গেছে অলরেডি 2 দিন, বৃহস্পতি শুক্র ডে 1 ডে 2 ফুল ডে স্লট বুক। তখন আমি নতুন করে আর কোনো স্পিকার নিতে পারবো না। যদি নিতে পারতাম তাহলে ডেফিনেটলি আমি তাকে নিয়ে আসতাম। আমি তাকে এতটুকুই বলেছি যে আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। এই উদাহরণটা আমি এই কারণেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটার কথা যেটা হচ্ছে যে 5 বছর আগে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে শুধু রিসার্চ হচ্ছিল, একটা থিওরিটিক্যাল একটা ক্যালকুলেশনের মধ্যে ছিল। সেটা এখন কিছুটা প্র্যাকটিক্যাল কিছু আউটপুটে আসছে। সেটাকে আমরা এন্ড ইউজার বা একটা ডিস্ট্রিবিউশন লেয়ারে নিয়ে আসতে আমাদের আরও মিনিমাম 5 বছর লাগবে। আমরা যতই চিন্তা করি না কেন যে গত বছর পর্যন্ত আমরা ডিপ লার্নিংয়ে ছিলাম, এখন এসে এলএমএমে ঢুকছি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা গেমিনি প্লাস হচ্ছে চ্যাট জিপিটি এটা থ্রুতে আসছে। হ্যাঁ, এই অ্যাডভান্সমেন্টটা হইতে 6 মাস সময় লাগছে। দ্যাট ডাজেন্ট ইনশিওর, দ্যাট ডাজেন্ট মিন যে আমাদেরকে এআইএমএল 100% অটোমেশন করে দেবে সব কিছু। ঠিক সেরকম কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য যে রিসোর্সেসটা লাগছে, আমরা সাইবার সিকিউরিটি নিয়েই ফুললি অ্যাওয়ার না, কোয়ালিফাইডের ফেজটা পরে আসতেছে। গ্লোবালি এখনও 5 মিলিয়ন সাইবার সিকিউরিটি প্রফেশনাল লাগবে মিনিমাম, যেটা আমাদের নাই। সেখানে আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই ব্যাপারটাকে, যেটা থিওরিটিক্যাল থেকে কেবল প্র্যাকটিক্যাল লেভেলে আসছে, সেটাকে তো এইভাবে চিন্তা করতে পারি না। সো যেটা হচ্ছে যে টেকনোলজি যত আসবে সিকিউরিটি ততদিন থাকবে, ওয়ান ওয়ে অ্যানাদার। কারণ আমরা যেই অবস্থাতেই যাই না কেন, আমার বেস্ট প্র্যাকটিস হিসাবে পাসওয়ার্ডটা রাখতেই হচ্ছে, হার্ড ক্রিডেন্সিয়াল, আমার বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করতে হচ্ছে। ঠিক যেরকম আমার এনার্জি গেইন করার জন্যে আমার খাবার খাওয়া লাগবে, রেস্টুরেন্টসের বিজনেসগুলো চলবে। আমি ফাহিম ভাইয়ের সেশনটা শেষ করব, শুধু আমি যাব হচ্ছে দেলোয়ার ভাইয়ের কাছে। দেলোয়ার ভাই, আপনি কিছু একটা ইম্পর্টেন্ট বলতে যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম, আমার নাম দিলোয়ার আলম। কিছুক্ষণ আগে ছোটো ভাই একটা কোয়েশন করলো, না বড় ভাই মনে হয় কোয়েশন করলো যে আসলে পড়াশোনা কেন দরকার। এখন ওনাকে আমার একটা কোয়েশন, যে আপনাকে চিন্তা করবেন যে ইঞ্জিনিয়ার আর মেকারের মধ্যে পার্থক্যটা কী। আপনি যদি পড়াশোনা করেন ইঞ্জিনিয়ার হবেন, আদারওয়াইজ মেকার হইতে হবে। এখানে আমি কাউকে ছোটো করতেছি না, কারণ কোনো কাজেই ছোটো না, আবার সব কাজ আপনার জন্য না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলোয়ার ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফাহিম ভাই। আমি আর আপনারা সময় নেব না, আমরা বিহাইন্ড দ্য স্কেজুয়াল আছি। আমি